আসসালামু আলাইকুম সবাইকে। একটু মনে হয় লেট হয়ে গেল, আমি দুঃখিত। সবাই চলে আসো। আমি 1 মিনিটের মধ্যেই আমার সমস্ত কথাবার্তা স্টার্ট করব। তো আমি তোমাদের কমেন্ট পড়ছিলাম যখন নোমান একটা পোস্ট দেয় তোমাদের গ্রুপে, অনেকেই ইন্টারেস্টেড, হাইলি ইন্টারেস্টেড, আওয়াজ দিচ্ছ। আবার দুই একজন বলেছে যে অন্য একটা অধ্যায় পড়ালে ভালো হয়, এখান থেকে একদমই প্রশ্ন আসে না। তো শুরুতে আমি একটা জিনিস দিয়ে স্টার্ট করব যে এখান থেকে এই অধ্যায়ের তো পরের হিসেব। আজকে আমি যতটুকু পড়াবো, ধরো তোমাদের বইয়ের 1.5-2 পৃষ্ঠা পড়াবো মাত্র, এবং এই 1.5-2 পৃষ্ঠা পড়াতে যতটুকু টাইম লাগে 40-50 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা। ওকে, এই 50 মিনিটের পড়ায় আমরা যতটুকু শিখবো ইনশাল্লাহ। আমি যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, তোমরা সবাই চলে আসো, আমি একটু বই দেখে দেখে তোমাদেরকে জানিয়ে দিব যে জাস্ট পুরুষ প্রজনন তন্ত্র থেকে বিগত বছরে কত প্রশ্ন হয়েছিল। ঠিক আছে, আমি একটু আমার গ্রুপগুলোতে শেয়ার দিয়ে নেই। আমি 30 সেকেন্ড পর স্টার্ট করছি। তোমরা একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে দেখছো। ওকে, তো শুরুতেই আমি তোমাদেরকে যেটা বলতে চাই যে যারা তোমরা বলেছো যে এই অধ্যায়টা তো খুব একটা ইম্পর্টেন্ট না, তাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা আমরা বানিয়েছি, টিচাররা বানিয়েছি যে না এটা থেকে খুব একটা বেশি আসে না, এটা পড়ার দরকার নাই, একটু লজ্জার কারণে। তো চেষ্টা করব যতটুকু কম কথা বলে তোমাদের যতটুকু দরকার সেটুকু এক্সপ্লেইন করা যায় সেটা। এবং ইনশাল্লাহ আজকে ভিন্ন ভিন্ন আসলে আমরা ট্রাই করব যে কেন এই বিষয়টা। ধরো তোমরা জানো যে বায়োলজিতে যতগুলো মিনিং আছে, এই যে তোমরা একটা হরমোনের নাম পড়ো টেস্টোস্টেরন, সেটা কিন্তু খুব সুন্দর করে বাংলায় লেখা আছে টেস্টোস্টেরন, বাট বাংলায় লেখা থাকলেও সেটা তো আর বাংলা ভাষা না। তো এভাবে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দকে ভাস ইফারেন্সিয়া, ভাস ডিফারেন্সিয়া, রেটি টেস্টিস, তুমি যদি প্রত্যেকটা শব্দকে এক্সপ্লানেশনটা শিখতে পারো যে কেন এর নাম রেটি টেস্টিস, কেন এর নাম এপিডিডাইমিস, কারণ তোমাকে জানতে হবে কি এই বইয়ের মধ্যেই, যতটুকু জানলে তুমি হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা। সো তাদের জন্য আমি কিছু জানিয়ে দেই। লক্ষ্য করো, বোর্ড পরীক্ষার কথা যদি বলি 16, 17, 18 সাল, এই 3 বছরে 19-20-এ যাচ্ছি না, আমারটা একটু পুরাতন বই মনে হয়, এই 3 বছরে জাস্ট পুরুষ প্রজনন তন্ত্র থেকে 8টা প্রশ্ন এসেছিল বোর্ড পরীক্ষায়। শুধু পুরুষ প্রজনন তন্ত্র, আমি পুরো অধ্যায়ের কথা বলছি না। জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 3টা প্রশ্ন এসেছিল, ঢাকা ইউনিভার্সিটিতে 3টা, রাজশাহী ইউনিভার্সিটিতে 5টা, রাজশাহীর মানুষ একটু বেশি পড়তে হবে, চিটাগাং ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছিল 3টা। তাহলে টোটাল প্রায় 16 থেকে 17টা প্রশ্ন এসেছিল ইউনিভার্সিটিগুলোতে। আমি যদি মেডিকেল ডেন্টালের কথা বলি, আমি আবারও বলছি শুধু পুরুষ প্রজনন তন্ত্র থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 5টা প্রশ্ন এসেছিল। আমি যদি একটু প্রশ্নগুলো পড়ি, বই থেকে দেখে দেখে পড়ি। সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কে? কোনটি পুরুষ প্রজনন তন্ত্র অন্তর্ভুক্ত নয়? নিচের কোন তথ্যটি সঠিক নয়? এর মধ্যে আবার শুক্রাশয়, এপিডিডাইমিস, প্রোস্টেট নিয়ে কথা আছে। স্ক্রোটামের তাপমাত্রা দেহ গহ্বর অপেক্ষা কত কম? শুক্রাণু প্রতি সেকেন্ডে কত মিলিলিটার দূরত্ব অতিক্রম করে? এই যে 5টা প্রশ্ন বললাম মেডিকেল ভর্তি পরীক্ষায়, তাহলে বিগত তো যদি তুমি 10 বছর বা 15 বছরের কথা চিন্তা করো, এই অধ্যায়ের জাস্ট পুরুষ প্রজনন তন্ত্র থেকেই 5টা প্রশ্ন এসেছে। সো হেলা করা যাবে না, আমরা ক্লাসটা শেষ করব খুব অল্প সময়ের মধ্যে, বাট আমার সাথে একটু পার্টিসিপেট করতে হবে, যতটুকু পড়ালাম ততটুকু বুঝলা কিনা। আশা করি তোমরা সবাই মোটামুটি চলে এসেছো। তো আমরা স্টার্ট করব। শুরুতে যেটা আমরা বলতে চাই যে পুরুষ প্রজনন তন্ত্রের, শুধু পুরুষ প্রজনন তন্ত্র না, বিভিন্ন তন্ত্রে যেখানে অনেকগুলো অঙ্গ নিয়ে একটা তন্ত্র হয় তোমরা জানো, সেখানে কেউ থাকে মুখ্য, আবার কেউ থাকে গৌণ। এখন মুখ্য আর গৌণ এটা করা হয় কিসের ভিত্তিতে? মনে রাখবা, মুখ্য মানেই হচ্ছে যে প্রডিউস করে। আমি আবারও বলছি, মুখ্য মানেই হচ্ছে যে প্রডিউস করে। ব্যাপারটা দিয়ে আমরা 3টা জিনিস শিখবো, এবং আমি একটা প্রশ্ন করব, যদি তোমরা পারো, তোমরা জানো যে আজকে তোমরা যারা লাইভ দেখছো, যারা কমেন্ট করছো, তাদেরকে আমরা 240টা প্রশ্ন দিব।
এই অধ্যায় থেকে, বিগত বছর বা সবকিছু মিলে ইনশাআল্লাহ তোমরা এটা থেকে উপকৃত হবা। তো আমি বলতে চাই পুরুষ প্রজনন তন্ত্রর দুইটা ভাগ করা আছে, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ জননাঙ্গ। সো আমি প্রথমে যে প্রশ্নটা করতে চাই যে মুখ্য মানে কি। সো আজীবন মনে রাখবা যে মুখ্য মানে যে প্রডিউস করে, যে কোনো কিছু তৈরি করে। যেমনটা আমি যদি বলি যে একটা পুষ্পের প্রধান স্তবক বা মুখ্য স্তবক কি, আমরা কিন্তু বলি পুং আর স্ত্রী স্তবক, কারণ তাদের মধ্যেই কিছু একটা হয়ে বাচ্চা তৈরি হয়, বিকজ দে প্রডিউস কি বাচ্চা কাচ্চা, রাইট? তাহলে আমি যদি বলি রেচনতন্ত্রের মুখ্য রেচন অঙ্গ কোনটা, তোমরা আনসার দাও বৃক্ক। কেন? কারণ এই মুতুটা তৈরি হয় কিন্তু বৃক্কের মধ্যে, রাইট? মুতুটা তৈরি হয় বৃক্কের মধ্যে, বাট বাকিগুলো কিন্তু মুতু প্রডিউস করে না, তারা জাস্ট সঞ্চয় করে, তারা পরিবহন করে, বাট সে কিন্তু তৈরি করছে না। তাহলে যেখানে তৈরি হয় সেটাই হচ্ছে মুখ্য। সো আমি এখন যে প্রশ্নটা করব, তোমরা যারা আনসার দিতে পারবা, আমি পার্সোনালি তার জন্য একটা আলাদা গিফটের ব্যবস্থা করব নোমান কাউসারকে বলে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটা জিনিস শিখলাম, আমি কিন্তু আবারও বলছি পড়বো আমরা পুরুষ প্রজননতন্ত্র, বাট বিলিভ করো এখান থেকে আমরা বায়োলজির অনেক কিছু, কিন্তু অনেক চ্যাপ্টারের অনেক কিছু জানবো, যেটাকে আমরা বলি কোরিলেশন। এই কোরিলেশন করে পড়া বিষয়টা কি তোমরা আজকে একটু পরেই বুঝতে পারবা ইনশাআল্লাহ। তা আমার প্রশ্ন, এটা আমার তরফ থেকে আমি সবার উদ্দেশ্যে করছি, যে আগে সঠিক উত্তর দিবে নোমান কাউসার, তোমরা একটু খেয়াল রাখো, তাদেরকে আমি আমার কোনো একটা কোর্স করার সুযোগ করে দিব। ওকে, এরকম একটা পুরো অধ্যায় করার সুযোগ করে দিব। তো প্রশ্নটা হচ্ছে এই মুখ্য নিয়ে। আমি একটা প্রক্রিয়া বলবো, এই প্রক্রিয়ার মুখ্য উপাদান কি বা কারা বা কোনগুলো তোমাদেরকে বলতে হবে। একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। আমরা সবাই জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার চারটা উপাদান। আমরা সবাই জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার চারটা উপাদান। আমি লিখিয়ে দিই, সূর্যের আলো, ক্লোরোফিলকে সংক্ষেপে সিএইচ দ্বারা প্রকাশ করা হয়, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড পানি। সো আমার প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষণের এই চারটা উপাদানের মধ্যে প্রধান উপাদান কোনটি বা কোনগুলো বা কারা? যে আনসার দিতে পারবা আমার তরফ থেকে একটা পার্সোনালি গিফট আছে তাদের জন্য। ওকে, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি, একটু জানিয়ে দাও দেখি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্ট কিনা একটু তোমরা দেখো তো। ওকে, তোমরা চিন্তা করছো না, তোমাদের কাছে এখন আমার কথা পৌঁছায় নাই। আবির বলেছে ক্লোরোফিল, আবির ক্লোরোফিল বানান ভুল, যাই হোক পার্টিসিপেশনের জন্য ধন্যবাদ। ফাহিমুল বলেছে ক্লোরোফিল, আব্দুল্লাহ নোমান বলেছে কার্বন ডাই অক্সাইড, ফাহাদ আমার মিতা বলেছে ক্লোরোফিল। ওকে, আর কেউ? শ্রাবণীয় বলেছে ক্লোরোফিল, লাবণ্য বলেছে ক্লোরোফিল। ম্যাসাকার অবস্থা। যাই হোক, আমি একটু বলে দিই, লক্ষ্য করো হয়নি, কারো আনসারই হয়নি। লক্ষ্য করো এই যে চারটা উপাদান, এই চারটা উপাদানের কোনো একটা না হলেই কিন্তু গ্লুকোজ তৈরি হবে না, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কমপ্লিট হবে না। বাট তারপরেও এদেরকে যদি আমি প্রধান আর গৌণতে ভাগ করি, যেমন মানুষের প্রজনন তন্ত্রের যেটা মুখ্য জননাঙ্গ, সে না হয় বানালো, সে জিনিস বানালো, কিন্তু এই জিনিসটা যদি বাইরে না আসে, লাভ আছে ভাই? সেই জিনিস তো দেহের ভেতরেই মরে পচে গলে যাবে, রাইট? তাহলে শুধু বানায় কাজ নাই, সেটাকে পরিবহন করে আসল জায়গায় কিন্তু পাঠাতে হবে। সো আমি যেটা বলছি সবারই ভূমিকা আছে, কিন্তু যেহেতু আমি আজকে তোমাদেরকে একটা জিনিস শেখালাম যে মুখ্য মানে মাথায় রাখবা, মুখ্য মানে যে প্রডিউস করে। তাহলে লক্ষ্য করো আমরা সবাই সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা জানি, যে সেখানে কার্বন ডাই অক্সাইড আর পানি এই দুইটা মিলে তৈরি হয় গ্লুকোজ, C6H12O6, সাথে আরো অক্সিজেন পানি আছে, সেগুলো আমি লিখছি না। এবং এই বিক্রিয়াটাকে প্রভাবিত করার জন্য সূর্যের আলো আসে এবং ক্লোরোফিল একটা ভূমিকা পালন করে। তো এখন একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে টোটাল বিক্রিয়ায় তৈরি হবে কি, এই বিক্রিয়ায় কোনটা তৈরি হওয়া উদ্দেশ্য? এইটা তৈরি হওয়া উদ্দেশ্য, এই খাদ্য তৈরি হওয়া উদ্দেশ্য। এবং যদি তোমরা লক্ষ্য করো এই খাদ্যটার মধ্যে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কিন্তু এই চারটা উপাদানের মধ্যে মূলত এই দুইটার মধ্যেই আছে, এবং এই দুইটা মিলেই কিন্তু এটা হয়।
বাট সেটা হতে এদের অবশ্যই ভূমিকা আছে, এরা না হলে হবে না। কিন্তু এই চারটার মধ্যে যেটা তৈরি হচ্ছে সেটা তৈরিতে ভূমিকা রাখছে যেহেতু এই দুইটাই, তাহলে এই দুইটাই হচ্ছে সালোক সংশ্লেষণের প্রধান উপাদান। তাহলে আশা করি বুঝতে পারছো যে প্রধান বা মুখ্য মানে যে জিনিসটাই মূলত তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু তোমরা যে ক্লোরোফিল বলেছো, অবশ্যই ক্লোরোফিল কেন, আলো, ক্লোরোফিল কোনো কিছু ছাড়াই এই টোটাল বিক্রিয়াটা হবে না, কিন্তু যা তৈরি হচ্ছে, যা প্রডিউস হচ্ছে সেটার মধ্যে আছে কি এই দুইটা। সো এই দুইটাকে আমরা বলবো মুখ্য উপাদান। তাহলে আশা করছি মুখ্য বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন একটা ছোট্ট কথা আমি বলে নেই, ওকে? বুঝতে পেরেছো? তাহলে কেউ কোনো গিফট পেলে না? আচ্ছা, আরো গিফট আছে, আমি আরো অনেক প্রশ্ন করব, প্রশ্ন পারলে গিফট। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে গিফট ক্লাস, অনেকদিন পর ক্লাস নিতে আসছে এই গ্রুপে। তো দ্বিতীয় কথা, শুরুতে তোমাদেরকে একটু বলে দিই, তাহলে পুরুষ প্রজনন তন্ত্রের মুখ্য যে জননাঙ্গ, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কেন মুখ্য জননাঙ্গ বলে? তাহলে উত্তর হচ্ছে, কেন মুখ্য জননাঙ্গ বলে? উত্তর হচ্ছে এটি তৈরি করে, এই জননাঙ্গটা তৈরি করে। আচ্ছা, কি তৈরি করে যা ছাড়া কাজ হবে না? সেই জিনিস হচ্ছে নাম্বার 1 শুক্রাণু তৈরি করে, আর নাম্বার 2 হরমোন তৈরি করে। তাহলে শুক্রাণু তৈরি করে আর হরমোন তৈরি করে। সো এই দুইটা জিনিস তৈরি করে পুরুষ প্রজনন তন্ত্রের যে অংশ, সেটাই হচ্ছে মুখ্য জননাঙ্গ। আর এইটা ছাড়া জননাঙ্গের যে অংশগুলো ভেতরের দিকে থাকে, অর্থাৎ যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, ভেতরের দিকে থাকে, এই মুখ্য জননাঙ্গ ছাড়া সেইগুলোকে আমরা বলবো গৌণ জননাঙ্গ। তো ভেতরের দিকে কথাটা কেন হাইলাইট করলাম? কারণ তোমরা জানো তোমাদের জননাঙ্গের বাইরে থেকে তুমি যেটা দেখতে পাও সেইটাকে আমরা বলি বহি যৌনাঙ্গ, যেটা বাইরে থেকেই দেখা যায়। যেমন তোমরা ছেলেরা যদি তোমরা দেখো, তোমরা একটা থলে দেখতে পাবা যেটাকে আমরা অন্ডথলি বা স্ক্রোটাম বলি। তাহলে এই অন্ডথলি কিন্তু বাইরে থেকে দেখা যায়, তাহলে সেটা কিন্তু বহি যৌনাঙ্গ। তাহলে স্ক্রোটাম বা অন্ডথলিকে কিন্তু কখনোই গৌণ জননাঙ্গ বলবা না। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে পুরুষ প্রজনন তন্ত্রকে আমি যদি এভাবে ভাগ করি, অন্ত জননাঙ্গ আর বহি, এই অন্তর মধ্যে একটা মুখ্য একটা গৌণ। তাহলে মাইন্ড ইট, স্ক্রোটাম বা অন্ডথলি এটা কিন্তু গৌণ জননাঙ্গ না, এটা হচ্ছে বহি যৌনাঙ্গ। আমরা ধীরে ধীরে আসবো। তাহলে মুখ্যর বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা? যদি মুখ্য আর গৌণর বিষয়টা ক্লিয়ার হও, তাহলে মুখ্য মানে হচ্ছে যে তৈরি করে, এটা যদি ক্লিয়ার হও, তাহলে এখন যদি আমি প্রশ্ন করি হোয়াট ইজ গৌণ জননাঙ্গ, তাহলে উত্তর দুই ভাবে হবে। এক, যে জননাঙ্গ বা জননাঙ্গের যে অংশগুলো শুক্রাণু এবং হরমোন তৈরি করে না, তাহলে কি করে সেটা বলাটাই হচ্ছে বেটার। তারা কি করে? তারা জাস্ট সঞ্চয় অথবা পরিবহন করে। তারা হয় সঞ্চয় অথবা কি পরিবহন করে, তারাই হচ্ছে মূলত গৌণ জননাঙ্গ। এবং এদের নামগুলো আমরা ধীরে ধীরে পড়ব। ওকে, তো চলো আমরা প্রথমে পড়ি মুখ্য জননাঙ্গ নিয়ে। সো আমি লিখে ফেলি, সবাই হেডলাইন দাও এবং একটু আওয়াজ দাও যে মুখ্য গৌণ বিষয়টা বুঝতে পেরেছো কিনা। তাহলে টোটাল মুখ্য গৌণ নিয়ে কয়েক জায়গায় তোমাদের বইয়ে কথা আছে, মুখ্য প্লাস গৌণ নিয়ে আমি কোরিলেট করে দিচ্ছি, সেখান থেকে তোমরা একসাথে করে নিবা। জননতন্ত্রে পুরুষ স্ত্রী দুই জায়গায় মুখ্য গৌণ আছে, রেচনতন্ত্রে আছে। 3 নাম্বার, উদ্ভিদের বেলায় যখন প্রজনন করবা, উদ্ভিদ প্রজননে আছে। 4 নাম্বার, সালোক সংশ্লেষণে বললাম। তাহলে এভাবে যেখানেই তুমি মুখ্য পাবে সেখানেই তুমি অ্যাড করে নিবা। তাহলে আলাদা একটা ফোল্ডার হয়ে যাবে তোমার খাতায় মুখ্য আর গৌণ দিয়ে। ওকে, তো আমরা এখন পড়ব মুখ্য জননাঙ্গ, অর্থাৎ যেটা তৈরি করে। এবং সেই জননাঙ্গের নাম যদি আমি একটু বাংলায় লিখি, সেটা হলো শুক্রাশয়। তাহলে শুক্রাশয়ের এই শুক্রটা আসছে শুক্রাণু থেকে, আর শয়, কোন শব্দের শেষে যদি শয় থাকে, শয় মানে হচ্ছে মূলত ধারণ করা। যেমন আমি কয়েকটা শয় যদি বলি, যেমন মলাশয়, এটা মল ধারণ করে। আবার যদি আমি বলি ডিম্বাশয়, ডিম্বাণু ধারণ করে।
তাহলে একটু বলবো আমাকে অগ্নাশয় কেন নাম হয়েছে অগ্নাশয়? এছাড়া তো আবার মহাশয় কত শয় আছে। যেমন আরেকটা যদি বলি পিত্তাশয়, সেটা পিত্তরস ধারণ করে, পিত্তথলির অপর নাম হচ্ছে পিত্তাশয়। তাহলে একটু বলো তো অগ্নাশয় কি আগুন ধারণ করে, অগ্নি ধারণ করে? কেন এর নাম অগ্নাশয়? সো এটা তোমাদের কাছে প্রশ্ন, এটার জন্য কোনো পুরস্কার নাই, এটা তোমরা চিন্তা করবা। আজকে না পারলেও তোমরা বাসায় বসে বসে চিন্তা করে আমাকে বলবা। তাহলে মুখ্য জননাঙ্গ যেটা, সেটার নাম হচ্ছে শুক্রাশয়। এবং এই শুক্রাশয়ের নাম শুক্রাশয় বিকজ সে শুক্রাণু ধারণ করে, এমনকি সে শুক্রাণু তৈরিও করে। এবং আমরা আমাদের প্রথম 15-20 মিনিট এই জিনিসটা নিয়েই পড়বো, কারণ এটাই হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জননাঙ্গ, যেটা মুখ্য জননাঙ্গ। শুক্রাশয় বাদে আমরা যা পড়বো এরপরে বহিঃযৌনাঙ্গ ছাড়া, সেগুলো হচ্ছে গৌণ জননাঙ্গ। তো শুরুতে আমি যেটা বলতে চাই, এই যে শুক্রাশয়, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বিশেষ করে ছেলেরা উত্তর দাও যে তোমাদের এই শুক্রাশয় এটা দেহের ভেতরে থাকে না দেহের বাইরে থাকে? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। এটার জন্য কোনো পুরস্কার নাই, গিফট নাই, এটা সবাই পারবা তাই না? কতজনকে গিফট দিব আমাকে একটু জানাও যে শুক্রাশয় তোমার দেহের বাইরে থাকে না ভেতরে থাকে? এটা হচ্ছে আমার প্রশ্ন। জানাও, আমরা চলে আসছি, আমাদের জিনিসপত্র চলে আসছি। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও, আমি কমেন্ট দেখছি যে শুক্রাশয় বুঝছো তো শুক্রাশয় কোনটা? ওকে, এটা দেহের বাইরে থাকে না ভেতরে থাকে? একটু কাইন্ডলি আমাকে জানাও। তনয় ধালি ভিতরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলো এসব? তনয় শুক্রাশয় কোনটা এটা একটু জানো না কি? এটাও জানো না? যেটাকে আমরা বাংলায় বল বলি এবং অনেক জায়গায় অনেক নামে ডাকা হয়, আমাদের এলাকায় বিচি বলে ডাকা হয়, তোমরা কি বলো আমি জানি না। কমনলি বাইরের দেশের লোকরাও এটাকে বল বলে। তো সেটা তো বাইরে থেকে, আমি যেটা দেখো, আমি যদি বলি যে আমার হাত বাইরে না ভেতরে, আমার হাত বাইরে না ভেতরে, তাহলে এটা কি বলবা? দেহের ভেতরে থাকে না, এটা তো বাইরে, বাইরে থেকে দেখা যাচ্ছে, তাই না? সব দেহের বাইরে বলতে বোঝাচ্ছে আমার দেহ গহ্বরের মধ্যে যেমন পাকস্থলী আছে, আমার দেহ গহ্বরের মধ্যে যকৃত আছে, বৃক্ক আছে, কত কি আছে। তো আমার এই বল তো আর ওই ভেতরে নাই। এবং ভেতরে, এটাই মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল যে আল্লাহ তাআলা কেন এই বল দুইটা তো ঠিক তো, কেন এই বল দুইটাকে দেহের ভেতরে রাখেনি? এটা অনুধাবনমূলকেও আসবে যেহেতু কেন, এবং এটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। সো এই কারণটা লেখো। তাহলে প্রথম কথা, শুক্রাশয় এটা হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। এবং এই শুক্রাশয় থাকে দেহের বাইরে। প্রশ্ন হচ্ছে কেন শুক্রাশয় দেহের বাইরে থাকে? উত্তর হলো, তোমরা সবাই জানো যে আমাদের দেহ গহ্বরের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের দেহ গহ্বরের তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেহ গহ্বরের চেয়ে বাইরের পরিবেশের তাপমাত্রা এক এক বইয়ে এক এক রকম আছে। তবে ওভারঅল মাজেদা ম্যামের বইয়ে আছে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কম। মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল সেখানে রেঞ্জ দিয়ে অপশন ছিল না, অপশন ছিল সিঙ্গেল, সেখানে আনসার ছিল 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। তাহলে লক্ষ্য করো, দেহ গহ্বরের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব ইম্পর্টেন্ট কথা, এবং এর চেয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম হওয়ায় শুক্রাশয়কে আল্লাহ তাআলা বাইরে রেখেছেন। কেননা একটু বেশি তাপমাত্রায় শুক্রাণু তৈরি হতে পারে না। তাহলে আমরা এখন শীতকাল, এই কথাটা থেকে আমাদের কি শিক্ষণীয়? শিক্ষণীয় হচ্ছে, একটু সাবধান করে দেই, অনেকেই আছো যারা বিশেষ করে গ্রামে অনেকে গিজার ইউজ করে না, বাট শহরের অনেক পোলাপাইন 2-3টা কাজ করো। আমরা কমনলি মোবাইল আমাদের পকেটে রাখি, রাইট? এবং যখন মোবাইল কিন্তু ফোন আসে আর ভাইব্রেট করে, তখন কিন্তু আশপাশ গরম হয়ে যেতে পারে। সো প্রথম যে শিক্ষণীয় বিষয় ভাই, পকেটে, বিশেষ করে প্যান্টের পকেটে আমাদের এই বলের আশেপাশে যাতে ফোন না থাকে, কারণ সেটা গরম হলে এটা গরম হবে, আর এটা গরম হলে কিন্তু বংশ নির্বংশ হবে। কারণ গরম হলে যদি শুক্রাণুই প্রোডাকশন না হয়, তাহলে ওটা তো আসবে না, বাচ্চা আসবে কেমনে, রাইট? 2 নাম্বার যে সাবধানতা বা 2 নাম্বার যে সতর্কতা, শুধু ফোন না, আমি কমনলি দেখি পোলাপাইন ল্যাপটপ কেনে, ট্যাব কেনে,
কি সুন্দর বিছানায় 2 পা দিয়ে ঠিক ওই জায়গার উপর ল্যাপটপটা রেখে হ্যাঁ কাজ করে। নিচে কোনো কুলার নাই, সে মনে করে আমার ওটাই হচ্ছে কুলার। হ্যাঁ, কিন্তু ভাই ওটা তো কুলার না, বরং কি আর বলবো। তাহলে 2 নাম্বার সাবধানতা, যে খবরদার যাতে ল্যাপটপ এই জায়গার উপর ভাই না থাকে, তাহলে বংশ নির্বংশ হয়ে যাবে। 2 নাম্বার কারণ। আর 3 নাম্বার কারণ, শীতকালে অনেকেই গিজার আছে, গিজার দিয়ে গরম পানি আর ইচ্ছা মতো গরম পানি ঢালে। ভাই সাবধান, অন্তত ওই জায়গাটা একটু প্রোটেকশন দিয়ে রাখো, ওই জায়গায় যাতে গরম পানি না যায়। ওকে, তাহলে এ থেকে শিক্ষণীয় কি, আমি ক্লাসে বলছিলাম এই এ থেকে শিক্ষণীয় কি, এক পোলা ফাজিল পোলা দাঁড়ায় বলে ভাই আমরা যা শিখতে পেলাম তা হচ্ছে লুঙ্গি পরে থাকতে হবে সব সময়। আল্লাহ, লুঙ্গি পরে থাকলেও জিনিসটা তো 2 উরুর মাঝখানেই থাকবে, সেটা একটু গরম হবেই। তুমি এই 3টা সতর্কতা অবলম্বন করো ভাইয়া, তাহলেই হবে। ওকে, ও আবার লুঙ্গির ব্র্যান্ড বাড়াতে যাচ্ছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আল্লাহ তাআলা শুক্রাশয়কে দেহের বাইরে দিয়েছে, কারণ দেহ গহ্বরের চেয়ে এই 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাইরে হচ্ছে কম। এবং লক্ষ্য করো, এ কারণে একটা জিনিস তোমরা হয়তো বা খেয়াল করো, সেটা কি জানো? সেটা হচ্ছে গরমকালে আমাদের এই বল 2টা না একটু ঝোলা থাকে, আবার যখন শীতকালে নিজেই চিন্তা করো যে কত কাছাকাছি থাকে, একটু উপরে থাকে, এতটা ঝোলা থাকে না। ওয়াই, কেন বলো তো? কারণ হচ্ছে গরমকাল, দেহের ভেতর তো গরম, বাইরেও তো একটু গরম, তাহলে সে চায় দেহ গহ্বর থেকে একটু দূরে যেতে। এমনিতে তো দেহ গহ্বর হট, ওর থেকে একটু দূরে যেতে, সে কারণেই কিন্তু সে একটু ঝুলে থাকে। বাট শীতকালে বাইরে তো অনেক ঠান্ডা, তাই সে একটু গরম নিতে উপরের দিকে উঠে আসে। বুঝতে পারছো? তাহলে তোমরা তো নিশ্চয়ই জানো ছেলেরা, যে শীতকালে একটু উপরে থাকে, নিচকাল কেন কি বলি এসব, গরমকালে একটু ঝোলা থাকে, নিচের দিকে থাকে। তাহলে এর কারণটা হচ্ছে এই টেম্পারেচার ব্যালেন্স করতে হয়। কারণ গরমে তো এমনি গরম ভাই, একটু গরম থেকে গরমে গরমে কি মাইনাস, আর শীতকালে যেহেতু ঠান্ডা তাই সে একটু গরমের দিকে উঠে আসে। এবং শুধুমাত্র ওটা না, আচ্ছা যাই হোক, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আশা করছি এই কারণটা বুঝতে পারছো। তবে এখানে একটা মজার ইনফরমেশন মাজেদা ম্যামের বই আছে, আমি যা কথা বলছি প্রত্যেকটা কথা কিন্তু তোমার বইয়ের বাইরে পড়িয়ে তোমার এই লেভেলে কোনো লাভ নাই। আমার কথা কি বুঝতে পারছো? হয়তো বা কিছু মজার লুঙ্গি ফুঙ্গি বলটল আনছি, কিন্তু যে ইনফরমেশন গুলো আমি লেখাবো প্রত্যেকটাই তোমার কাজে লাগবে, অন্তত ইন্টারমিডিয়েটে কাজে লাগবে। তোমার ভবিষ্যতে কাজে লাগবে কিনা এটা তুমি গুগল করে ইউটিউব করে অনেক কিছু শিখতে পারবা, তুমি ওস্তাদ হয়ে গেছো আমার, ওগুলো আমাকে শেখাতে হবে না তোমাকে। বাট আমি যতটুকু লেখাচ্ছি এইটুকু তোমার পরীক্ষার জন্য কাজে লাগবে। ওকে ভাই? আচ্ছা, তো যেটা ইম্পর্টেন্ট কথা, যখন তুমি মায়ের পেটে ছিলা তখন কিন্তু এই বল 2টা তোমার বাইরে ছিল না, এই বল 2টা কিন্তু তোমার পেটের মধ্যেই ছিল। এই বল 2টা কোথায় ছিল? পেটের মধ্যেই ছিল। এবং যখন ধীরে ধীরে তুমি মায়ের পেটে বড় হইছো, এবং বল 2টাও ধীরে ধীরে কিন্তু বাইরে চলে আসছে। কিন্তু হাই, কখনো কখনো কিন্তু বল 2টা বাইরে নাও আসতে পারে। যদি বল 2টা বাইরে না আসে তাহলে কি হবে? একটা বাইরে আসলে তো সেটা কাজ করবে, বাট আল্লাহ না করুক যদি দুইটাই ভেতরে থাকে, তাহলে ওর বাচ্চা কাচ্চা হওয়ার চান্স কম, যদি না অপারেশন করে সেটাকে বাইরে আনা হয়। কারণ হচ্ছে পেটের মধ্যে থাকা মানেই তো টেম্পারেচার বেশির মধ্যে থাকা, ফলে ওই 2টা বল কখনোই 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 কি 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 প্রোডাকশন করবে না? শুক্রাণু প্রোডাকশন করবে না। সো যারা এখন জয়েন করছো, বল মানে কি আশা করি তোমরা বুঝতে পারবা। এই বল মানে আমার অনেক বল আছে সেটা না। ছোটবেলায় আমার বড় ভাইরা দেখা গেল মাঝে মধ্যে বলতো আপুদেরকে দেখে, আমার বল আছে, তোর আছে? আমি বলতাম বল মানে শক্তি, এটাই মনে হয় বোঝাচ্ছে, ছেলে মানুষের তো বল থাকবেই। পরে না বুঝলাম উনি কি বোঝাইছে। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি ভাইয়া সেটা হচ্ছে যে যদি কোনো কারণে, তাহলে এটা আসে মাজেদা ম্যামের বইয়ে, যে পেলভিক গহ্বরে থাকে কিন্তু প্রাথমিক অবস্থায়, বাট পরবর্তীতে কিন্তু এটা বাইরে চলে আসে, রাইট? যদি বাইরে চলে না আসে তাহলে বাচ্চা কাচ্চা হওয়ার চান্স নেই, তবে অপারেশন করে এটাকে আনা যায়। তো একবার এটা আমার শোনা কথা, সেটা হচ্ছে যে একটা ছেলের 18+ ছেলে, তো সে দেখা যায় যে তার এই জায়গায় এই কুচকি যেটাকে বলো তোমরা, যেটা অ্যাকচুয়ালি বেশি বেশি চুলকায় অনেকেই, তো এই কুচকি এই জায়গাটা দেখায় ফোলা। তো ফোলা, এটা কি হলো? এটা টিউমার হলো না হার্নিয়া হলো না কি হলো? পরে অপারেশন করে কাইটা দেখে ওটা বল।
এই খোদা 18 বছর পার হয়ে গেছে, তার বল জায়গায় নাই, সে জানে না? আর প্রশ্ন হচ্ছে, না জানাটাই তো স্বাভাবিক। ধরো তোমার 2টা চোখ আছে, হায় আল্লাহ আমার 2টা চোখ নাই, এ তোর আছে আমার নাই, এ না হয় তখন বলতে পারবে। এখন তার যে একটা বল নাই, সে তো আর সবার দেখে নাই, এ তোর কয়টা, তোর কয়টা, সে তো দেখে নাই, এ কারণে সে জানতোই না তার একটা নাই। চিন্তা করছো? তো ছেলেরা, কাইন্ডলি ফিল ইউর বল অ্যান্ড টেল মি আসলেই কি ঠিকঠাক আছে কিনা। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা তো আছি ডাক্তাররা, অপারেশন করে বের করে দিব, কোনো সমস্যা নাই। এবার যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো এই যে শুক্রাশয় 2টা, এটাকে আল্লাহ তাআলা দেহের বাইরে রেখেছে, এবং এই যে শুক্রাশয়, সেই শুক্রাশয় 2টার মধ্যে একটা, বিশেষ করে বাম পাশেরটা একটু আল্লাহ তাআলা নিচের দিকে দিয়েছে। এ কেমন কাজ, এ কেমন অসমতা, আল্লাহ তাআলা কেন এই কাজটা করলো? সো কেনর এক্সপ্লানেশন দেখবো, শুধু বললেই হবে না, কেন এই কাজটা করলো। তো সাথে আমি একটা ইম্পর্টেন্ট তথ্য দেব, আমি তোমাদেরকে বলেছি যে কোরিলেট করে পড়তে হবে, আমি বলেছি কোরিলেট করে পড়তে হবে। তার এখান থেকে পুরো বায়োলজি, বিশেষ করে জুওলজি বইয়ে উপর নিচে 2টা জিনিস, একটা হচ্ছে ডান বৃক্ক নিচে থাকে। সো ডান বৃক্ক নিচে থাকে মানে কি, বাম বৃক্ক আরো নিচে থাকে? নো, বাম বৃক্ক উপরে থাকে, সেটা আমি লিখছি না। তাহলে ডান বৃক্ক নিচে থাকে, আর এর ঠিক উল্টা হচ্ছে এই বল, আই মিন শুক্রাশয়, শুক্রাশয়ের বেলায় বাম শুক্রাশয় নিচে থাকে। ওকে, তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ডান বৃক্ক কেন নিচে থাকে? কারণ ডান পাশে যকৃত থাকে। এই যে ডান ডান ডান, এটা ডান বৃক্ক, এটা হচ্ছে বাম বৃক্ক। সো ডান পাশে যকৃত থাকায় ডান বৃক্কটা একটু নিচে নেমে এসেছে। এটা কিন্তু 2 মার্কসে আসে, বাট আমি দেখিনি বোর্ড পরীক্ষায় কখনো আসছে বাম শুক্রাশয় কেন নিচে থাকে। পোলাপাইন, গিফট প্রশ্ন, একটু মাথা খাটাও তো ভাই, বামটা কেন নিচে থাকে? সরি, তার আগে একটা জিনিস বলি, আগে তোমরা চেক করো তোমাদের বামটা আসলেই নিচে কিনা। যখন আমি এটা বলি, একটা ছেলে ক্লাসে বলে, ভাই আমার ডানটা নিচে। আরে কি ডানটা নিচে মানে ভাই, মানে তো পরে আমি দেখলাম ও আবার বাঁহাতি। আমি জানি না যে যারা বাঁহাতি তাদের ডানটা নিচে কিনা, আর যারা ডান হাতি, যেহেতু ম্যাক্সিমাম ডান হাতি, তাদের আবার বামটা নিচে কিনা, কিন্তু জানি না, ওরা ছিল বাম হাতি, ওর ডানটা নিচে। এরকম করে স্টাডি আছে কিনা তোমরা দেখো, তোমাদের বামটা নিচে কিনা সেটা একটু দেখো। আর যদি কেউ এখানে বাম হাতি থাকো, মানে কি বলবো, বাম হাতে লেখো, সে একটু ভাই কাইন্ডলি জানাও তো তোমার বাম না ডান, আমার একটা গবেষণা করা দরকার। সো আমার গিফট কোশ্চেন, কে বলতে পারবে, একটু বুদ্ধি খাটায় কেন বাম শুক্রাশয়টাকে একটু নিচে করা হয়েছে? আমি একটু তোমাদের কমেন্ট দেখছি ভাই, একটু জানাও। নাহিম বলেছে 1000 জন থাকলে আমাকে আরেকটা ক্লাস নিতে হবে। আলহামদুলিল্লাহ, এখন 1000 হয় নাই। নোমান 954, 1000 হয়নি। সো লাস্ট ক্লাস আমার এটাই, আর তো কথা বলতে পারবো না। এই জানাও মেয়েরা কি করবে? আস্তাগফিরুল্লাহ, তোমাদের কিছু করার দরকার নাই। নেক্সট দিন তোমরা কথা বলবো, আওয়াজ করবো। আজকে তোমাদের গিফট নাই, নেক্সট ক্লাসে তোমাদের গিফট। ঠিক? ও খোদা, আমার একটা গবেষণা দরকার, কেউ বাম হাতে লিখিস, কোন ছেলে ভাই প্লিজ আমাকে জানা। আমি কি দেখছি শ্রাবণী? আমারে বলছে, আমি দেখছি কেমনে? আমি দেখি নাই, ছি। কেন বলো, এনি আইডিয়া? মরিয়ম শিমলা, নোমান একটু কি, আচ্ছা 1K হয়েছে, মাশাআল্লাহ। আমাকে স্ত্রী জনতন্ত্র ক্লাস ডেট দাও, 1K হয়েছে, আমি স্ত্রী জনতন্ত্র ক্লাস নিব, ডেট দাও ফাইনাল। মেয়েরা কথা বলবে না? অবশ্যই বলবে। নাইম, মরিয়ম শিমলা, এই যে মেয়েটা, আমি একটু রিপ্লাই দিচ্ছি। মরিয়ম শিমলাকে আমার একটা কোর্সে আমি অ্যাড করাবো, কাছাকাছি বলছে, তাই কাছাকাছি। তো ভাই দেখো, এমন একটা চিপার মধ্যে এই 2টা জিনিস থাকে, এমন একটা চিপার মধ্যে, মানে যদি অ্যানিমেশন করে দেখানো যাইতো যে সারাদিনে এই 2টার কিরকম পরিস্থিতি হয়, 2 দিকে 2টা উড়ু, হাঁটছি, মানে এদের হাঁটা, একবার পা এটার উপর তুলে এমন করে বসছি, কত কি করছি ভাই। আল্লাহ তাআলা যদি এই 2টাকে খালি এক লেভেল বরাবর রাখতো, আর এই 2টা যদি এরকম করে যখন চাপ মারতো ভাই, ফাইটা যাইতো কিনা জানি না, তবে এদের কিন্তু খবর হইতো। একটু নিচে থাকার কারণে সহজেই হিট করতে পারে না, একসাথে কিন্তু হিট হয় না, একটু ফ্রিকশন হয়ে
জাস্ট পিছলে যায়, সহজ কথা একটু পিছলে যায়। সো এটা কিন্তু একটা কারণ। 2 নাম্বার আরো কারণ আছে, ওই যে বাম হাতি ডান হাতি বললাম, একটু এটা আমি স্টাডি করব, গবেষণা করব। 3 নাম্বার টেম্পারেচারেরও কিছু ব্যাপার আছে, বলা হয় বামটা একটু বেশি হট থাকে, রাইট? একটু বেশি হট থাকে, আর হট থাকা মানে তো জানো দেহে গহ্বরের কাছাকাছি থাকবে না, একটু দূরে থাকে, ব্যাপারটাই। তো যাই হোক, আশা করি একটু বুঝতে পারছো যে মেইনলি এই দুইটা যাতে এই দুইটার চিপায় পড়ে তারা আবার চাপা না লাগে, এ কারণে আল্লাহ তাআলা একটু উপর নিচে করেছে। ওকে, আচ্ছা, এখন তখন কিন্তু তোমার প্রশ্ন হতে পারতো যে আল্লাহ তাআলা তো ডানটাকেও নিচে করতে পারতো, বামটাই কেন নিচে? ওই যে তখন এক্সপ্লানেশনটা আসবে যে এটা একটু বেশি হট থাকে, এর চেয়ে একটু বেশি হট থাকে, রাইট? আচ্ছা, এবার আমরা চলে যাব মেইন বলতে যা লেখাচ্ছি বোর্ডে, এগুলোই হচ্ছে তোমাদের তথ্য। সেকেন্ড যে কথাটা আমি বলতে চাই, এই যে আমরা শুক্রাশয় পড়ছি, এর ভেতরে কাইটা কুইটা আমরা দেখব। তার আগে এই শুক্রাশয়ের একটা সুন্দর ইংলিশ আছে, যেটাকে আমরা বলি টেস্টিস। এবং আমি বলেই দেই, আমি আমার যে পাবলিক গ্রুপ ফাহাদ একাডেমি ফর বায়োলজি, সেখানে লাইভে আমি এটা বলেছি, অনেকেই শুনেছো। তারপরে বলে রাখি কেন শুক্রাশয়কে টেস্টিস বলা হয়। বিকজ তোমরা জানো, যদি একটা বাচ্চা হয় বা একটা যদি ছোট বাচ্চা হয়, এখন এটা মেয়ে না ছেলে, তোমরা নিজেই বলো, তোমরা মেয়ে না ছেলে দেখার জন্য তোমরা যেটার দিকে তাকাও, এটা কি আছে, ও এটা আছে, তাহলে মেয়ে, এটা আছে তাহলে ছেলে। এক্স্যাক্টলি যখন আগে বাচ্চা কাচ্চা হইতো, তখন এই শুক্রাশয়টাকে ধরে টেস্ট করা হতো আছে কিনা। যদি এই বল থাকে তার মানে এটা পোলা, যদি এই বল না থাকে তাহলে এটা মাইয়া। যেহেতু এটা টেস্ট করার জন্য ব্যবহার করা হয়, তাই এটাকে বলা হয় টেস্টিস। এন্ড রিমেম্বার এই টেস্টিস বানানে কিন্তু আমি আইএস দিছি। মাঝে মধ্যে তোমরা গুগল যদি করো দেখবা এরকমও লেখা আছে। তাহলে বলে দেই, এটা হচ্ছে সিঙ্গুলার। যদি মনে না থাকে মনে রাখবা, সিঙ্গুলার বানানে এস এর পর আইএস মানে হচ্ছে ইজ, এবং আজীবন মনে রাখো, গ্রিক ভাষায়, ল্যাটিন ভাষায় কোন শব্দের শেষে যদি আইএস থাকে সেটা হচ্ছে একবচন, যদি ইএস থাকে সেটা হচ্ছে বহুবচন। এগুলো কিন্তু ভবিষ্যতে তোমরা যারা ডাক্তার হবা, কাজে কিন্তু তোমাদেরকে লাগবেই। এবং যেটা আমি আরেকটু বলতে চাই, তোমাদের রুই মাছ শিরাতন্ত্র, আমি জানি না কেমন পড়ছো, শিরাতন্ত্র থেকে আমি তাহলে একটা প্রশ্ন করি। শিরাতন্ত্রে এরকম একটা শব্দ আছে আইএস ইএস দিয়ে, সেটা হচ্ছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। তোমরা এই টার্মটা শিরাতন্ত্রে পেয়েছো কিনা, তোমাদের কেউ বুঝাইছে কিনা আমি জানি না। এই পুরুষের জিনিস পড়তে পড়তে আমরা একটু রুই মাছেরও একটা জিনিস পড়ে ফেললাম। জেনে রাখো, অ্যানাস্টোমোসিস এই শব্দটার অর্থ হচ্ছে দুইটা নালীর মধ্যে কানেকশন। মনে করো এটা একটা রক্তনালী, এটা একটা রক্তনালী, এই দুইটা রক্তনালীকে যে নালী যুক্ত করেছে, তাই এটাকে আমরা বলবো যে এই নালীটা এই দুইটাকে অ্যানাস্টোমোসিস করেছে। আর সেই যুক্তকারী নালী যদি একটা হয় তাহলে হবে অ্যানাস্টোমোসিস, আর যদি এরকম নালী অনেকগুলো হয় তাহলে হবে অ্যানাস্টোমোসিস। তাহলে আজীবন মনে থাকে আইএস, সিঙ্গুলার আইএস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে শুক্রাশয়ের অপর নাম, বা আমরা আজকে যেটা পড়ছি তার অপর নাম হচ্ছে টেস্টিস। এবং এই টেস্টিস হওয়ার কারণেই টেস্টিস থেকে যে হরমোন ক্ষরণ হলো তার নাম দেওয়া হলো টেস্টোস্টেরন। তাহলে হোয়াই শুক্রাশয় যে হরমোন ক্ষরণ করে, কেন তার নাম টেস্টোস্টেরন? তাহলে শব্দটাকে ভাঙবো, এটা ক্ষরণ হয় টেস্টিস থেকে, সো দিস ইজ কল্ড টেস্টো। এটা স্টেরয়েড ধর্মী হরমোন, মাইন্ড ইট, এটা স্টেরয়েড ধর্মী হরমোন, এ কারণে এর নাম হচ্ছে টেস্টোস্টেরন। এবং কানে চিমটি দাও, পরীক্ষায় আসে কোনগুলো স্টেরয়েড ধর্মী হরমোন। ট্রিক্স হলো যে হরমোনের নামে এসটিই, এই স্টের ব্যাপারটা আছে, তারাই হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। তাহলে প্রশ্ন হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন কোনগুলো? আমি কয়েকটা লিখে দেই, কয়েক জায়গায়, বোটানি জুওলজি মিলে কয়েক জায়গায় এটা আছে, গ্রন্থি চ্যাপ্টারে আছে, কোষ রসায়ন চ্যাপ্টারে আছে। তাহলে স্টেরয়েড ধর্মী হরমোন যেমন আমি লিখি, দেখো ইস্ট্রোজেন, দেখো এসটিইআর আছে না, এসটি আছে, তাহলে এটা স্টেরয়েড ধর্মী হরমোন। প্রোজেস্টেরন দেখো এসটিইআর আছে না, এটা স্টেরয়েড ধর্মী হরমোন। অ্যালডোস্টেরন
অ্যালডোস্টেরন, দেখো STER, স্টারধর্মী হরমোন। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, আশা করি আর জিন্দেগিতে ভুল হবে না যে স্টেরয়েড ধর্মী হরমোন যারা তাদের মধ্যে এসটি থাকে। ওকে, তাহলে বলো তো আয়োডিন ধর্মী হরমোন কারা? এটার জন্য কোনো গিফট নাই, কোনো পুরস্কার নাই ভাইয়া, একটু জানাও তো আয়োডিন ধর্মী হরমোন কারা? ভাই শিখতে হবে। তুমি যদি মনে করো যে খালি ফাউল ল্যাঙ্গুয়েজ শুনতে আসছি, মজা নিতে আসছি, তাহলে ভাই চলে যাও, কারণ আমাকে শিখতে হবে। এটার ছলে তুমি অনেক কিছু শিখতে পারবে, আই প্রমিস ইউ। ওকে, তাহলে একটু কমেন্ট করে জানাও তো যে আয়োডিন ধর্মী হরমোন কারা? জানাও ভাইয়া আয়োডিন ধর্মী হরমোন কারা, দেখি। এটার জন্য কোনো পুরস্কার নাই। আয়োডিন ধর্মী হরমোন কারা, একটু কমেন্ট করে জানাও তো, কমন সেন্স অ্যাপ্লাই করো তো। আয়োডিন ধর্মী হরমোন কেউ একজন, কেউ একজন। এই তোর ভাবি কই? আন্দাজি কি বলো দেশ? ভাবি নাই, সবাই রে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছে, আজকে কেউ নাই এখানে, বাসায় আমি একা। এই কেউ কথা বলছো না কেন? কেউ কথা বলে না। আমি বলে দিই, আমরা সবাই জানি আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। এটা শুনো নাই? আমাদের উত্তরবঙ্গের মানুষদের একটু বেশি হয়। আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। এই গলগণ্ড হলে এই গলা ফলে না পাচা ফলে? এই গলগণ্ড হলে কি ফলে? গলা ফলে। সো এই গলার এখানে কোন গ্রন্থি আছে? থাইরয়েড গ্রন্থি। তাহলে থাইরয়েড গ্রন্থির হরমোনগুলোই হচ্ছে আয়োডিন ধর্মী হরমোন। এ কারণে আয়োডিনের অভাব হলে ওই গ্রন্থির কাজের অ্যাবনর্মালিটি হয়, সেটা ফুলে যায়, গলগণ্ড হয়। রাইট? তাহলে মনে রাখো থাইরয়েড গ্রন্থির এই যে থাইরক্সিন, T3 T4, থাইরক্সিন আর ট্রাইআয়োডোথাইরোডিন নামের মধ্যেই তো আছে ট্রাই আয়োডো, মানে তিনটা আয়োডিন থাকে, চারটা আয়োডিন থাকে। সো এই দুইটা হচ্ছে ভাইয়া থাইরয়েড গ্রন্থির, এই দুইটা হরমোন হচ্ছে আয়োডিন ধর্মী হরমোন। তাহলে হরমোন যখন পড়বা তখন দুইটা জিনিস মাথায় রাখবা, কারা স্টেরয়েড ধর্মী সেটা তো পারবাই ইনশাআল্লাহ, আর কারা আয়োডিন ধর্মী সেটাও ইনশাআল্লাহ পারবা। চলো আমরা আবার আমাদের সেই বলের কাছে চলে যাই। এবার একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে শুক্রাশয়ের আবরণের নাম কি, একটা আনসার, বাইরে ভেতরে মাঝে বলে নাই। শুক্রাশয়ের আবরণের নাম কি? তাহলে কি আনসার দিবা? রুই মাছের বেলায়ও কিন্তু একই আবরণের নাম আছে, হাইড্রার বেলায়ও কিন্তু একই আবরণের নাম আছে, ঘাসফড়িঙ্গেও আছে। সেটা কি? এই যে শুক্রাশয়কে আমরা টেস্টিস বললাম ভাইয়া, মনে রাখো শুক্রাশয়ের আর একটা নাম হচ্ছে অর্কিস। এই মনে রাখো, এটা অনেকেই জানো না, তোমরা অনেকেই জানো না। মনে রাখো শুক্রাশয়ের আর একটা নাম অর্কিস। এ কারণে শুক্রাশয়ে যদি কোনো ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় অর্কাইটিস। যাই হোক, অর্কিস মানে যেহেতু শুক্রাশয়, লক্ষ্য করো মেসো, মেসো, তাহলে মেসো তোমরা জানো না, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম, এই যে ভ্রূণীয় স্তর লেয়ার, তাহলে মেসো অর্কিয়াম। তাহলে আজীবন মনে রাখবা, পরীক্ষায় যদি আসে যে শুক্রাশয়ের আবরণের নাম কি, যদিও এটা প্রাথমিক অবস্থায় থাকে, বাট তারপরে যদি এরকম সিঙ্গেল প্রশ্ন আসে যে শুক্রাশয় কি দ্বারা আবৃত থাকে, তাহলে আনসার হবে মেসোরকিয়াম। সেটা রুই মাছের শুক্রাশয় হোক, ঘাসফড়িং হোক, মানুষের বেলায় যদি হয় সেটাই আনসার। তাহলে এবার কমন সেন্স অ্যাপ্লাই করো তো। ওভারি, ওভারি, যদি ওভারি বানান এটা, সো ওভারিজ, ওভারি, ওভারি মানে হচ্ছে ডিম্বাশয়। তাহলে মেসো কথাটা যদি বা মেস কথাটা যদি সামনে দেই, তাহলে মেসোভেরিয়াম হচ্ছে ডিম্বাশয়ের আবরণ। ক্লিয়ার? ট্রিপল স্টার, রুই মাছ, ঘাসফড়িং, হাইড্রা, মানুষ, সবকিছু কভার। শুক্রাশয়ের যদি একটা আবরণ চায় সেটা হলো মেসোরকিয়াম, আর শুক্রাশয়ের না হয়ে যদি বলে ডিম্বাশয়ের আবরণ, মেসোভেরিয়াম। জিন্দেগিতে ভুল হবে না, মেস ওভারিয়াম। যার নামে ওভারি সেটা তো ডিম্বাশয়ের, আর যার নামে অর্কি, অর্কি মানে শুক্রাশয়। বলো অর্কি মানে কি? শুক্রাশয়। ওকে, সেটা হচ্ছে মেসোরকিয়াম। বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শুক্রাশয়ের স্তর কতটি, যদি পরীক্ষার প্রশ্ন আসে শুক্রাশয়ের স্তর কতটি, তাহলে আনসার হবে 3টি। আর যদি বলে বাইরে কোনটা, মাঝে কোনটা, ভেতরে কোনটা, তাহলে এই বাইরে, মাঝে, ভেতরে সেটা পড়তে হবে। তো যেহেতু শুক্রাশয় মানে টেস্টিস, মনে রাখবা ভাই ভেজাল টেস্টিস। এই বলো কিভাবে মনে রাখবা? ভেজাল টেস্টিস। তাহলে বলো কাটটা ভেজাল, কাটটা ভেজাল সেটা বড় কথা না, বলো ভেজাল টেস্টিস। ছেলেমেয়েরা সবাই বলো ভেজাল টেস্টিস। তার মানে হচ্ছে
শুক্রাশয়ের তিনটা স্তর, এই তিনটা স্তরের নাম হচ্ছে বাইরে থেকে ভেতরে ভেজাল টেস্টিস, বাইরে থেকে ভেতরে ভেজাল টেস্টিস। অর্থাৎ প্রথম যে স্তর নাম্বার 1, সবার শুরুতে আছে টিউনিকা। মনে রাখবা এই টিউনিকা কথাটা অনেক জায়গায় পাবা, এর অর্থ হচ্ছে পর্দা, এর অর্থ হচ্ছে পর্দা। আর ভেজালের এই ভেজা থেকে ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস, সব কিন্তু বইয়ের পড়া, বইয়ের বাইরে কিচ্ছু বলছি না। টিউনিকা ভ্যাজাইনালিস। আল, আল থেকে 2 নাম্বার টিউনিকা, লিখে রাখো লিখে রাখো, আজমল স্যারে নাই, শুধু আজমল স্যার পড়লে হবে না। টিউনিকা অ্যালবুজিনিয়া, তাহলে আল থেকে অ্যালবুজিনিয়া, এটা ভর্তি পরীক্ষা আসছে, ভার্সিটিতে আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। আর টেস্টিস 3 নাম্বার, টেস্টিস থেকে টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস, টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস। তাহলে কি বলেছি যে টেস্টিসের বা শুক্রাশয়ের স্তর হচ্ছে 3টা, এই 3টার নাম হচ্ছে ভেজাল টেস্টিস, ভেজাল ভ্যাজ আল টেস্টিস। এটাকে আবার সংক্ষেপে শুধু টিউনিকা ভাস্কুলোসা বলা হয়। তাহলে এবার যদি পরীক্ষায় আসে যে শুক্রাশয়ের বাইরের স্তর কোনটি, তাহলে ভ্যাজ, শুক্রাশয়ের মাঝের স্তর কোনটি, তাহলে আল, আর শুক্রাশয়ের সবচেয়ে ভেতরের স্তর কোনটি, তাহলে উত্তর হবে টিউনিকা ভাস্কুলোসা বা টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? চলে আসি আমরা এবার শুক্রাশয়ের ভেতরে। আমরা বাইরে থেকে শুক্রাশয় সম্পর্কে অনেক কথা জানলাম, এখন আমরা চলে যাব শুক্রাশয়ের ভেতরে। বাট তার আগে যদি আমি একটু বল দুইটাকে আঁকি, এবং এই বল দুইটা যে থলের মধ্যে থাকে তার নাম হচ্ছে অন্ডথলি, যেহেতু এর বাংলাটা অন্ডকোষও বলা হয়। তবে লক্ষ্য করো এই দুইটা শুক্রাশয় একটা থলির মধ্যে থাকে, বাট সেই থলিটার এই জায়গায় একটা পেশি উপরে উঠে গেছে, বাট পেশিটা কিন্তু পুরা সম্পূর্ণ এদেরকে পৃথক করেনি, আংশিক পৃথক করেছে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে কোন পেশি 2 শুক্রাশয়কে পৃথক করে? এই পেশিটার নাম একটু লিখে রাখো ভাইয়া, ডার্টোস পেশি। লিখে রাখো ডার্টোস পেশি। ট্রিপল স্টার দাও, ট্রিপল স্টার দাও। এবং তোমাদের আজমল স্যারের নতুন বইয়ে আরেকটা পেশির নাম অ্যাড হয়েছে, যারা অ্যাডমিশন পরীক্ষার্থী দেখছো, মানে মারাত্মক ইম্পর্টেন্ট। বিসিএস এ আসছিল, আমি যে এমফিল পরীক্ষা দিয়েছি এর আগের বছর সেখানেও আসছিল, এতটাই ইম্পর্টেন্ট। এই পেশি মানব দেহের আর কোনো অঙ্গে নাই, সেটা হলো মানুষের মূত্রথলিতে। এই যে কোরিলেশন করে দিচ্ছি, মানুষের মূত্রথলিতে যে পেশি আছে তার নাম এই ডার্টোসের সাথে খুব মিল আছে, এই 3টা লেটারই আছে। তার নাম হলো ভাইয়া ডেট্রুসর পেশি। এটা কিন্তু আজমল স্যারের বইয়ে আছে, আজমল স্যারের নতুন বইয়ে আছে ভাইয়া। তাহলে একসাথে লিখে রাখো, একসাথে লিখে রাখো যে মূত্রতলিতে থাকে ডেট্রুসর পেশি, আর শুক্রাশয় যে পেশি দ্বারা পৃথক থাকে, আংশিকভাবে পৃথক থাকে, তার নাম হচ্ছে ডার্টোস পেশি। এই দুইটা একসাথে করে রাখো। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আমরা শুক্রাশয়ের ভেতরে যাব, দেখি কি আছে এখানে। ওকে, তো আশা করছি হয়ে গেছে। একটু তোমাদের সাথে কথাবার্তা বলি। তাহলে আজকে আমরা মোটামুটি এতক্ষণ যা শেখার শিখলাম। এখন একবার ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, সেটা হলো শুক্রাণু পরিবহনের পাথওয়ে, অর্থাৎ শুক্রাণু কোথায় তৈরি হয়, তারপর কোথায়, তারপর কোথায়, তারপর কোথায়। এই জিনিসগুলো আমরা এখন যদি আর 5 মিনিট পড়ি তাহলে আমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো, আমি বেশি সময় নষ্ট না করে ভাই এখনই বাচ্চা পয়দা করতে হবে কেন ভাই, এত তাড়া কিসের তোমার? ধীরে 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 আজকে আমরা জিনিসটা কি সেটাই তো শিখবো, তারপর অপরটা শিখবো, তারপর এখানে হরমোন কি করছে শিখবো। বাচ্চা তো অনেক দূরে, বাচ্চা তো অনেক দূরে ভাই, বাচ্চা এখন না। এখনই যদি বাচ্চা হয় পড়াশোনা তো হবে না ভাই, ওটা শেষে, ওটা শেষে। তো চলো আমরা এখন একটু কাইটা দেখি। মনে করো এটা কারো একটা শুক্রাশয়। তো এই যে শুক্রাশয়, এটা বাম না ডান সেটা পরের হিসেব। এই শুক্রাশয়ের ভেতর কেটে যদি তোমরা দেখো তাহলে 250টা এই সংখ্যাটা লাগবে। অনেক সংখ্যা আছে, লাগবে না। এর ওজনও লাগবে না, এই সংখ্যাটা লাগবে। এর ভেতরে 250টা ছোট ছোট ঘর আছে, যেগুলোকে আমরা বলি লোব। তো 250টা তো এখানে আঁকা পসিবল না রে ভাই, আমি এরকম 4টা ঘর আঁকলাম। এই ঘরগুলোকে বলা হয় লোব বা খণ্ড। তাহলে বলো সংখ্যা কত?
250 বোঝার ট্রাই করো, এখানে অনেক কিছু বোঝার আছে। বিশেষ করে একটা দিয়ে আমরা আরো অনেক কিছু মানে শিখবো, যেটা তোমাদের কাছে অনেকের কাছে নতুন লাগবে। তো এই যে ঘরের মধ্যে, প্রত্যেক ঘরের মধ্যে 4টা করে নালী আছে, 1 থেকে 4টা, মোটামুটি 4টা করে নালী আছে। তাহলে 250টা ঘর আছে, প্রত্যেক ঘরে 4টা করে নালী আছে। এই নালী যেহেতু, অনেকেই এই দুইটা টার্ম নিয়ে একটু কনফিউজড হয় যে ভাইয়া বীর্য কি আর শুক্রাণু কি। সহজ কথা, শুক্রাণু তো শুক্রাণু যেটা দৌড়ায়, আর এই শুক্রাণুর সাথে যখন বিভিন্ন গ্রন্থির রস যুক্ত হয় তখন তাকে বলে বীর্য। এটার ইংলিশ হচ্ছে সিমেন। বীর্যর ইংলিশ হচ্ছে সিমেন, যেখানে শুক্রাণু এবং বিভিন্ন রস থাকে। আর শুক্রাণু মানে তো সেটা স্পার্ম বা স্পার্মাটোজোয়া বলে। তো যেটা আমি বলতে চাচ্ছি, এই নালীগুলো যেহেতু শুক্রাণু পরিবহন করে, তোমরা পরিফেরা নাম শুনেছো না? পরিফেরা মানে ছিদ্র বহনকারী। তাহলে ফেরা কথাটার অর্থ যদি হয় বহন, আর সিমেন মানে যদি হয় বীর্য, তাহলে এই বীর্য পরিবহনকারী যে নালী তার নাম হচ্ছে সেমিনিফেরাস নালী। তাহলে আশা করি বুঝতে পেরেছো হোয়াই এই নালীকে সেমিনিফেরাস নালী বলা হয়। বিকজ এই নালিকাটা কি করে? সিমেন পরিবহন করে, তাই এর নাম হচ্ছে সেমিনিফেরাস নালিকা। ভুল হওয়ার কথা না। এবং ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, সেমিনিফেরাস নালিকা কই থাকে? বলে কি মাথায়। কি অপশন ভাই, এটা কি মাথায়? নামের মধ্যে তো সিমেন আছে, মাথায় কেমনে? যাই হোক, তো যে এতটুকুও জানবে না, খালি মুখস্থ করবে সেমিনিফেরাস নালী, সেমিনিফেরাস নালী, পরে কিন্তু গোলায় যাবে। সেমিনিফেরাস নালী কই থাকে? দেখা গেল লিখে দিছে চোখে থাকে। এই কই থাকে? চোখে। কেমনটা লাগে? ওকে, যাই হোক, তাহলে সেমিনিফেরাস নালী নামেই আছে সিমেন, তাহলে সিমেন পরিবহনকারী নালী থাকে শুক্রাশয়। এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন। তাহলে প্রত্যেকটা লোবে যদি 4টা করে সেমিনিফেরাস নালী থাকে, তাহলে সেমিনিফেরাস 4 গুণন 250 মানে হচ্ছে 1000। হিসেব ক্লিয়ার? হিসেব ক্লিয়ার? তাহলে শুক্রাশয়ের মধ্যে আল্লাহ তাআলা 250টা ঘর বানিয়েছেন এবং প্রত্যেকটা ঘরের মধ্যে 4টা করে সেমিনিফেরাস নালিকা দিয়েছেন। সো টোটাল একটা শুক্রাশয়ে সেমিনিফেরাস নালিকার সংখ্যা হচ্ছে 250। এবার দেখো, এই যে নালিকাগুলো সবাই এই খণ্ড থেকে, ঘর থেকে বেরিয়ে এসে এই জায়গায় গিয়ে একসাথে হয়ে একটা জালির ন্যায় অংশ তৈরি করে। তাহলে সেমিনিফেরাস নালিকার ঠিক পরের যে অংশটা, সেটা হচ্ছে ভাইয়া জালির ন্যায়। তো যেহেতু এটা জালির ন্যায়, তাই একে বলা হয় রেটি। কারণ তোমরা প্রত্যেকেই জানো রেটি মানে জাল। এখন যদি বলো ভাইয়া জানি না, তাহলে আমি এবার একটা গিফট প্রশ্ন করি। গিফট প্রশ্নটা হচ্ছে, তোমাদের বইয়ে, বায়োলজি বইয়ে, সেটা বোটানি জুওলজি যাই হোক, 2টা শব্দ বলো, যে 2টা শব্দে রেটি আছে। যেখানে রেটি মানে হচ্ছে জাল, এখানে তো আছেই, আরো 2টা শব্দ যে বলতে পারবে তার জন্য একটা গিফট। ওকে, রেডি সবাই? নোমান, আমি যার নাম বলবো ভাই একটু খেয়াল করিস। হ্যাঁ, রেটি মানে জাল। এই যে আমি কোরিলেশন করে যে কত কিছু পড়াচ্ছি, এটাই কিন্তু কাজে লাগবে ভাইয়া, এটাই কাজে লাগবে। তাহলে এটা জালের মতো, তাই নাম দিয়েছে রেটি। কারণ রেটি মানে যে জাল, এটা তোরা সবাই জানোস, কিন্তু কখনো চিন্তা করিসনি। হায় আল্লাহ, তাই নাকি? এখন চিন্তা করো, 2টা শব্দ আমাকে বলো। শ্রাবণী বলেছে রুই মাছের রেটি। শ্রাবণী, তুই তো আমার সব কোর্সেই আছিস, তোর আর কি দিব? আরেকটা বল, আরেকটা বল। ভেরি গুড নাফিসা মাহবুব, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভেরি গুড। তবে একটা করে বলছো, 2টা করে বলতে হবে। ভেরি গুড ভাইয়া। দেখো, সেই ছোটবেলা থেকে, ন্যাংটা কাল থেকে তোমরা শুনে আসছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডো মানে অন্ত, প্লাজমা মানে সাইটোপ্লাজম, তাহলে অন্তঃপ্লাজমীয় জালিকা। তাহলে রেটি মানে হচ্ছে জাল, আর কুলাম নামের শেষে কুলাম, কুলাই, কুলি থাকা মানে হচ্ছে ছোট, আর বাংলায় সেটাকে বলে কা। এটা কি জানো তোমরা? চলো এটা একটু শিখাই। মনে রাখবা, কোন শব্দকে, মনে রাখবা, হেভি কথা কিন্তু ভাই, এটা বুলেট কথা। কোন শব্দকে যদি আমি ছোট করতে চাই, কোন শব্দকে যদি আমি ছোট করতে চাই,
তাহলে নামের শেষে আমি ইউল বসাবো। যেমন যদি আমি আমাকে ছোট করতে চাই তাহলে আমার ছোট ভার্সনের নাম হবে ফাহাদিউল। আমার ছোট ভার্সনের নাম হবে ফাহাদিউল। ক্লিয়ার? যেমনটা আমি যদি এখন তোমাদেরকে বলি ভাইয়া বলো তো লোবের ছোট কি? লোবিউল। বলো তো ট্রাকিয়ার ছোট কি? ট্রাকিওল। বলো তো ব্রঙ্কাসের ছোট কি? ব্রঙ্কিওল। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে কোন শব্দকে ছোট করতে গেলে, যেমন বার্ব মানে দাড়ি, হাইড্রায় পড়েছো, তাহলে বার্বের ছোট কি? কমেন্ট করো, বার্বের ছোট কি? বারবিউল। রাইট? তাহলে কোন শব্দের শেষে যদি তুমি ইউল দেখো তার মানে সেটা ছোট। যেমন পরিফেরা পর্বে পড়েছো স্পিকিউল। স্পিকিউল, তাহলে স্পিকিউলকে ভাঙলে হয় স্পাইক প্লাস ইউল। স্পাইক মানে কাটা, জুতার স্পাইক থাকে, তাহলে ইউল মানে ছোট, ছোট ছোট কাটা, এটাকেই বলা হয় ভাই স্পিকিউল। এটাকেই বলা হয় স্পিকিউল। তাহলে মনে রাখবা কোন শব্দকে ছোট করলে হয় ইউল, তবে কাহিনী আছে। তার মানে কোন শব্দকে ছোট করলে নামের শেষে একটু ল কথাটা বসছে, লোভ লোবিউল, একটু ইউল ল বসছে। বাট যদি দেখো কোন শব্দে আগে থেকেই ল আছে, এই কি বলেছি, কোন শব্দে আগে থেকেই ল আছে, যেমন ক্যানেল, তাহলে এই শব্দে আগে থেকেই ল আছে ভাইয়া, তাহলে একে ছোট করতে গেলে তুমি কি বসাবা? ক্যানালিলিলুল। কি বসাবা ভাই? ক্যানালিলিলুল না। তাহলে বলা হয়েছে নিয়ম, ল্যাটিন গ্রিক ভাষার নিয়ম, যদি কোনো শব্দ ছোট করতে চাও ইউল বসবে, বাট সেই শব্দ যদি আগে থেকে এল থাকে তাহলে ছোট করতে গেলে কুলাই, কুলি, কুলাম এগুলো বসবে। আম মানে সিঙ্গুলার, আই মানে প্লুরাল। যেমন ক্যানেলের ছোট ক্যানালিকুলি, যারা সেকেন্ড ইয়ারে আছিস, যারা অ্যাডমিশন, তারা অস্থির চ্যাপ্টারে পড়েছিস না, ক্যানালিকুলি ল্যাকুনাকে যুক্ত করে। এইবার তাহলে উত্তর দাও, এনিমেল। এনিমেলের ছোটকে কি বলবো? তাহলে এনিমেলের ছোটকে আমরা বলবো এনিমেল কিউল। তাহলে কিউল মানে ক্ষুদ্র, এনিমেল মানে প্রাণী, তাহলে ব্যাকটেরিয়ার অপর নাম এনিমেল কিউল, কারণ তারা সবচেয়ে ক্ষুদ্র প্রাণী। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে সারমর্ম হচ্ছে যদি নাম হয় রুবেল তাহলে তার ছাওয়ার নাম হবে রুবেল, রুবেল কিউল। বা আমি রুবেল তারপর কিউল। আর যদি নাম হয় হ্যাপি তাহলে এর ছোট হবে হ্যাপিউল। ক্লিয়ার? তাহলে শালার ভাইরা তোমরা সবাই আমাকে একটু ভাই বলো তো তোদের বাচ্চা কাচ্চার নাম কি হবে? আমি বললাম ফাহাদিউল, তাহলে এবার তোরা যদি কেউ থাকিস কি বলবো? রাসেল, রাসেলিকুল। একটু জানা দেখি কার নাম কি ভাই, একটু জানা তো ভাই, জানা একটু আমি দেখি কার নাম কি। এই তোহা, তোর কি হবে বল? তোর ছোট করলে কি হবে বল? রুবেল উল্লুল, এ না আছো, কেউ আছো? বলো বলো। তোহা কিউল, ভেরি গুড, তোহা কিউল। বলিউল কে ভাই? হাফিজিউল। ওকে, তোমাদের নাম আসবে আর আমি এক করে বলবো আবিরুল। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবার আসা যাক। তাহলে লক্ষ্য করো শুক্রাশয়ের এই যে সেমিনিফেরাস নালিকা, সবার প্রথমে সেই সেমিনিফেরাস নালিকা মিলিত হয়ে একটা জালে পরিণত হলো। তো যেহেতু জাল মানে হচ্ছে রেটি, রুই মাছেও আছে রেটিয়া মিরাবাইলা বায়ুথলিতে, কারণ সেটা হচ্ছে জালিকা, কৌশিক জালিকা। আর যেহেতু টেস্টিসের মধ্যে জাল, সো দিস ইজ কল্ড রেটি টেস্টিস। তোরা কিন্তু শুধু পড়েই আসছিস ভাই এরপরে রেটি টেস্টিস, বাট হোয়াই রেটি টেস্টিস? বিকজ টেস্টিসের মধ্যে আর রেটি মানে জাল, যেহেতু শুক্রাশয়ের জাল তাই নাম হচ্ছে রেটি টেস্টিস। ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়, এরপরে রেটি টেস্টিস গুলো মিলিত হয়ে এখানে 20টার মতো নালী হয়। এই যে নালী, এই নালীর মাধ্যমেই শুক্রাণু যেটা এখানে তৈরি হবে সেটা এই শুক্রাশয় বাবাজি থেকে বাইরে চলে যাবে। যেহেতু এই নালী ছেলেমেয়েরা, নালীর দুইটা অর্থ, একটা হচ্ছে ভাস, তোমরা ভেসেল নাম শুনেছো,
কি নাম শুনেছো? ভেসেল। এই ভেসেল বা ভাস মানে আজীবন, কান ধরো, আজীবন মনে রাখবা নালী। এবং আরেকটা আছে সেটা হচ্ছে ডাক্ট। তাহলে মনে রাখবা ডাক্ট মানেও নালী, ভাস মানেও নালী। তো যেহেতু ভাস মানে নালী, আর এই নালী দিয়ে জিনিসটা তার ঘর থাইকা বাইরে যাচ্ছে, তোমরা নেফ্রনে পড়েছো না? ঢুকলে অ্যাফারেন্ট, বেরোলে ইফারেন্ট, পড়ছো না? তাহলে এটা দিয়ে যেহেতু বের হচ্ছে, তাই এটাকে আমরা বলি ইফারেন্ট, এবং সেখান থেকে নাম হয়েছে ভাস ইফারেন্স। I think you got the point. Clear? Why it is called vas efferens? Because এটা ভেসেল, and এই ভেসেল দিয়ে শুক্রাণু ইফারেন্ট বের হয়ে যাচ্ছে, নির্গত হচ্ছে কোথ থেকে? শুক্রাশয় থেকে। So this is called vas efferens. তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোনটি শুক্রাশয়ের অংশ নয়? খুব ইম্পর্টেন্ট, এভাবে পড়তে হবে ভাই। নিচের কোনটি শুক্রাশয়ের অংশ নয়? তাহলে শুক্রাশয়ের মধ্যে তিনটা জিনিস আছে। প্রথমে আছে সেমিনিফেরাস নালী, তারপর আছে রেটিটেস্টিস, এবং তারপরে আছে ভাস ইফারেন্স। ক্লিয়ার? আমি আবারও বলছি, শুক্রাশয়ের মধ্যে কি কি আছে? প্রথমে আছে সেমিনিফেরাস নালী, তার ঠিক পরে আছে রেটিটেস্টিস, এবং তার ঠিক পরে আছে ভাস ইফারেন্স। এরপরে যে অঙ্গগুলোর কথা আমরা বলবো সেটা শুক্রাশয়ের বাইরে। এবং খেয়াল করো, মজার বিষয়, এখন তো আমরা শুক্রাশয় মনে করো পড়ে ফেললাম, এর ভিতরে কিছু কোষ আছে, কোন কোষ থেকে টেস্টোস্টেরন হয় সেগুলো আমরা হরমোনাল চ্যাপ্টারে আসবো, মানে হরমোন যখন আলোচনা করব। এখন যেটা আমি বলতে চাই, শুক্রাশয় একটা মুখ্য জননাঙ্গ, যার মধ্যে এই তিনটা জিনিস আছে। এরপরে যে অঙ্গটা আসবে, সেই অঙ্গটা এই শুক্রাশয়ের মাথায় এরকম বসে থাকে। তাহলে একটা কমন সেন্স মানে জানো তো ভাইয়া? কমন সেন্স, সাধারণ জ্ঞান, আবার জেনারেল নলেজ মানেও কিন্তু সাধারণ জ্ঞান। বাট ডিফারেন্স হচ্ছে, কমন সেন্সটা আপনা আপনি আসে, বই পড়ে শিখতে হয় না। সাধারণ জ্ঞান তো আমরা বই পড়ে শিখি, এটা পদ্মা সেতুর পিলার কয়টা, এটা হচ্ছে সাধারণ জ্ঞান। কমন সেন্স আপনা আপনি আসে, যেহেতু তুমি বুঝতেই পারছো এই অঙ্গটা শুক্রাশয়ের উপরে। আর তুমি যদি বায়োলজির স্টুডেন্ট হয়ে থাকো, বায়োলজি যদি একটুও ভালোবাসো, তুমি অবশ্যই জানো এপি কথাটার অর্থ উপরে। বলো, এই প্রশ্ন মেডিকেলে আসছিল, ভুল করে আসছে পোলাপাই। তাহলে শুক্রাশয়ের পরের অংশটা কি? সেটা যেহেতু শুক্রাশয়ের উপরে থাকে, আর এপি মানে যেহেতু উপরে, তাহলে সেই অংশটার নাম হবে এপিডিডাইমিস। এই ডিডাইমা মানেও অনেকেই বলে শুক্রাশয়, এত মিনিং শিখতে হবে না। তাহলে আশা করি পরীক্ষা যদি আসে এপিডিডাইমিস কই থাকে, তাহলে শুক্রাশয়ের পরের অংশটাই হচ্ছে এপিডিডাইমিস। তাহলে আমরা চারটা জিনিস শিখলাম। সেমিনিফেরাস নালিকা থেকে শুক্রাণু চলে যায় রেটিটেস্টিসে, রেটিটেস্টিস থেকে সেটা চলে যায় ভাস ইফারেন্সে, আর ভাস ইফারেন্স থেকে সেটা চলে যায় এপিডিডাইমিসে। পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এবার তোমরা সবাই পারবা। আমি যদি এখন অ্যাডমিশনের প্রশ্নগুলো বলি, এইটুকু পর্যন্ত যা আসছে সব পারবা। প্রশ্ন হচ্ছে, রেটিটেস্টিসকে এপিডিডাইমিসের সাথে যুক্ত করে কে? তাহলে এটা যদি রেটিটেস্টিস হয়, এটা যদি এপিডিডাইমিস হয়, তাহলে যুক্ত করে কে? ভাস ইফারেন্স। প্রশ্ন হচ্ছে, সেমিনিফেরাস নালীকে ভাস ইফারেন্সের সাথে যুক্ত করে কে? তাহলে উত্তর হচ্ছে রেটিটেস্টিস। ক্লিয়ার? প্রশ্ন আসতে পারে, রেটিটেস্টিস থেকে শুক্রাণু কই যায়? ভাস ইফারেন্স। প্রশ্ন হতে পারে, ভাস ইফারেন্স কোথা থেকে শুক্রাণু গ্রহণ করে? রেটিটেস্টিস। ভাস ইফারেন্স থেকে শুক্রাণু কই যায়? এপিডিডাইমিস। এপিডিডাইমিস কার কাছ থেকে নেয়? বুঝতে পারছো? এবং এই ফ্লোচার্ট কিন্তু পরীক্ষায় এসেছিল। এইবার যেটা হয়, তাহলে আমি এগুলো একটু মুছে দিলাম, তাহলে এখানে আমরা চারটা জিনিস পড়লাম। এবার যেটা হয়, এপিডিডাইমিসের লেজ থেকে এবার একটা বিশাল বড় নালী, এই নালীটার সাইজ জানতে হবে। কেন এর সাইজ জানতে হবে? মজা আছে এখানে, আমি বলছি কেন এর সাইজ জানতে হবে। এখানে এটা হচ্ছে 4 থেকে 6 মিলিমিটার, এটা মিটার, দরকার নেই ভাই, জিন্দেগি তো আসে না, এসব পড়ে লাভ নাই। কি পড়তে হবে সেটা জানতে হবে। ওকে, তো এই যে বড় একটা নালী, সেটার নামও ভাইয়া ভাস, কিন্তু এর নাম দেওয়া হয়েছে ভাস ডিফারেন্স। এই ডিফারেন্স কথাটার অর্থ হচ্ছে ক্যারি অ্যাওয়ে, অর্থাৎ দূরে নিয়ে যায়। এই শুক্রাশয় থেকে এটা তো এখানে আসলো, এখান থেকে সে অনেক দূরে নিয়ে যাচ্ছে, এ কারণে এর নাম হচ্ছে ভাস ডিফারেন্স। তো তার আগে আমি যে কথাটা বলি, এই তিনটা অংশই যেহেতু শুক্রাশয়ের, আর শুক্রাশয়ের তো দুইটা কাজ তোমরা শিখেছো, তাহলে এপিডিডাইমিসের তিনটা কাজ আমি বলার পর ইনশাআল্লাহ জিন্দেগিতে ভুল হবে না। এপিডিডাইমিসের কাজও কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছিল। সেটা কি জিনিস? তোমরা যখন
ধান টান মাড়াই করো, তোমরা যখন ধান মাড়াই করো বা ধরো ধান কি করে, ধানের গাছ থেকে ধানটা ওটাকে মাড়াই তো বল, রাইট? তাহলে তখন এই ধানের সাথে কিন্তু খড়খুঁটা থাকে, ধানের সাথে কিন্তু যার মধ্যে দানা নাই সেটা থাকে, আমরা পাতান বলি, তোমরা কি বলো আমি জানি না। তো এ কারণে কি হয়, ধান ওই মাড়াইয়ের পর ধানটাকে এরকম পাখা করা হয়, পাখা করে খড়খুঁটা পাতান সেগুলোকে আলাদা করা হয়। কারণ খড়খুঁটা আর যে ধানের ওইটার মধ্যে দানা নাই ওই সহ যদি আমরা প্যাকেট করে বিক্রি করতে যাই তাহলে ওই ধানের মন কিন্তু কম হবে নর্মালের চেয়ে। তাহলে একটা জিনিস খেয়াল করো, জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে যখন আমরা ধান মাড়াই করি এরপর একটু পাখা করি, পাখা করে খড়কুটা আর খারাপ খারাপ ধান বা যার মধ্যে দানা নাই সেগুলোকে আলাদা করি, ফলে ধানের দাম কিন্তু বাইরে যায়। সো এক্স্যাক্টলি তাই এই জিনিসের মধ্যে যখন শুক্রাণু তৈরি হয়, এই শুক্রাণুর সাথে এমন কিছু কঠিন পদার্থ থাকে, অসার মানে যার সার নাই, যার পুষ্টি নাই, এমন সব পদার্থ থাকে, সেই পদার্থকে একটু পৃথক করতে হয়। এ কারণে আল্লাহ তাআলা এপিডিডাইমিসকে দিয়েছে। এপিডিডাইমিসে যখন এই শুক্রাণুগুলো আসে, এপিডিডাইমিস কি বলে, শুক্রাণু থেকে যে কঠিন অসার পদার্থগুলো আছে সেইগুলোকে পৃথক করে। তাহলে তোমরা বলো, ধান থেকে পাতান খড়খুঁটা আলাদা করলে ধানের যেমন দাম বাড়ে, শুক্রাণু থেকে কঠিন অসার পদার্থ আলাদা করলে শুক্রাণুরও দাম বাড়বে, মানে সে তার প্রোডাকশন, তার নিষেক ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। সো ভেরি 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 ইম্পর্টেন্ট, এপিডিডাইমিসের মেইন ফাংশন হচ্ছে সে শুক্রাণু থেকে কঠিন এবং অসার পদার্থগুলোকে আলাদা করে তার নিষেক ক্ষমতা বাড়ায়। আর এই কাজটা তো কয়েক সেকেন্ডে হবে না, এই কাজটা করতে মাজেদা ম্যামে আছে সময় লাগে মাসাধিক, মানে 1 মাসেরও অধিক সময় লাগে। এবং যেহেতু 1 মাস শুক্রাণুকে রাখবে তাহলে তাকে একটু খাবার দাবার দিতে হবে না? ভেরি গুড, তাহলে পুষ্টি দেয়। তাহলে এই 3টা কাজ জিন্দেগিতেও যাতে ভুল না হয়। 1 নাম্বার কাজ, শুক্রাণু থেকে কঠিন ও অসার পদার্থ, শুক্রাণু থেকে কঠিন ও অসার পদার্থ আলাদা করে নিষেক ক্ষমতা বাড়ায়। ভর্তি পরীক্ষা আসছিল, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। কঠিন ও অসার পদার্থ আলাদা করে নিষেক ক্ষমতা বাড়ায়। এই কাজের জন্য মাসাধিক সঞ্চয় রাখে, এবং এতদিন সঞ্চয় রাখলো, খাবার দাবার দিবে না? অবশ্যই দিবে, সে পুষ্টি দেয়। তাহলে আমার সাথে সাথে বলো, এপিডিডাইমিস শুক্রাশয়ের উপরে থাকে, তাই এপি। এবং শুক্রাশয় থেকে যখন শুক্রাণু বাবাজি বের হয়ে যায়, সেই শুক্রাণুকে একটু ফ্রেশ করে, তার আশেপাশের ময়লা আবর্জনা দূর করে, এটার জন্য একটু জমা রাখে, প্লাস একটু খাবার দাবার দেয়, পুষ্টি দেয়। এইবার আসো, এই সেই ভাস ডিফারেন্স যার দৈর্ঘ্য তোমাকে পড়তেই হবে 40 থেকে 50 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া, কেন পড়তে হবে? কারণ কেউ যদি মনে করে আমি আর নিতে চাই না, বাচ্চা অনেক হয়েছে, ডজন হয়েছে, আমি আর চাই না, তাহলে তার সেই পোলার যে জিনিসটা কেটে ফেলতে হবে সেটাই হচ্ছে ভাই এইটা। যেহেতু এইটা কাটতে হবে, তাহলে একটা সার্জনের জানতে হবে যেটা কাটছি তার দৈর্ঘ্য কত, মেজারমেন্টটা তো করতে হবে ভাই। তাহলে মনে রাখো, যদি কেউ চায়, যদি কোনো পুরুষ চায়, সচরাচর কোনো পুরুষ চায় না, কিন্তু বউয়ের ঠেলায় হয়তো বা করে ফেলতেও পারে, তখন আবার পুরুষ বলে। সো আমরা যখন আউটডোরে রোগী দেখি, সেরকম মাঝে মধ্যে হয় যে পুরুষ যদি এটা করতে চায়, শর্ত হচ্ছে তার বউকেও তারটা কাইটা ফেলতে হবে। কারণ একাডেমিক্স নিবে না, পরে যদি বউ ছাইড়া দেয় তার আর ভ্যালু কই, যেখানেই যাক জিনিস তো আর প্রোডাকশন হবে না। যদিও আইভিএফ আছে, কিন্তু তার তো নিজের শুক্রাণু নাই ভাই, ব্যাপার আছে। তো যাই হোক, আমরা আপনাদের আসছি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে জিনিসটা, এইটা কেটে ফেললে যেটা হবে, শুক্রাণু তৈরি হবে ঠিকই, বাট জায়গা মতো তো পৌঁছাবে না ভাই, জায়গা মতো পৌঁছাবে না। তাহলে এইটাকে কাটার পদ্ধতিটার নাম কি? যেহেতু তার নাম ভাস, এই ভাসটাকে তোমরা অ্যানাটমি নাম শুনেছো। আমি যে সাবজেক্টে এমফিল করছি রাজশাহী মেডিকেলে, অ্যানাটমি কথাটার অর্থ ব্যবচ্ছেদ বিদ্যা, মানে কাটাকাটি বিদ্যা। মনে করো আমি আমার হাতকে কাঁচি দিয়ে কাইটা দিলাম, দিস ইজ কল্ড টমি। কাটলাম, দিস ইজ কল্ড টমি। বাট কাইটা এটাকে বের করে নিলাম, এটাকে বলা হয় একটমি। সো আমার সাথে বলো ভাইয়া, টমি মানে কাটলাম, আর কেটে ওই অংশটাকে আমি বের করে দিলাম, এটাকে বলা হয় একটমি। তাহলে ভাস ডিফারেন্সকে কেটে যখন বের করা হয় সেটা হচ্ছে ভ্যাসেকটমি। তাহলে এই ভ্যাসেকটমি মানে হচ্ছে, এটা যদি ভাস ডিফারেন্স হয়, কি করা হয় জানো? যে ভাস ডিফারেন্সের
একটা অংশ, এই অংশটুকু ধর কেটে ফেলে দেওয়া হয়, আর যে দুইটা অংশ মাথা থাকলো সেইটা গিট্টি দিয়ে ভাইয়া বেঁধে দেওয়া হয় বা পুড়ে দেওয়া হয়, যাতে জিনিস এখানে আসলেও আর এই জায়গায় যেতে না পারে। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে ভ্যাসেকটমি। পুরুষকে স্থায়ী বন্ধা করতে গেলে এই কাজটা করতে হয়। এতে করে যৌন জীবন যতই অতিবাহিত করুক এই পুরুষের আর বাচ্চা কাচ্চা হবে না। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি 3-4টা বাচ্চা হয় তখন আর অন্য কিছু ইউজ না করে এটা করে ফেলাই ভালো। কিন্তু ওই যে যদি আবার ছাড়াছাড়ি হয় তাহলে অন্য জায়গায় গিয়ে তো বাচ্চা, তখন তো একটা বিপদের হিসাব। তখন হয়তো বা আইভিএফ আছে কিন্তু নিজের শুক্রাণু তো নাই, তখন তো মানুষের শুক্রাণু দিয়ে কাহিনীটা করতে হয়, তো বিপদ। তো আউটডোরে আমরা মাঝে মধ্যে দেখি, যেহেতু তোমরা জানো যে দুইটির বেশি নয় একটি হলে ভালো হয়, এরকম শুনছো না? তো দুইটির বেশি নয় একটি হলে ভালো হয়, এটা নিয়ে আমার একটা ছোট্ট কথা আছে, তোমাদেরকে বলে দিই। আমার কাছে কি মনে হয় জানো, এই যে একটা স্লোগান দুইটির বেশি নয় একটি হলে ভালো হয়, এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত যারা একটু আর্থিকভাবে, যাদের একটু আর্থিক অবস্থা কম বা যারা দিন মজুরি করে তাদের। কেননা আমার কাছে মনে হয় যার টাকা আছে তার যদি 12টা বাচ্চাও হয় রে ভাই, সে অন্তত টাকা পয়সা দিয়ে এই 12টা বাচ্চাকে তো পড়াইতে পারবে। এখন তারা যদি নষ্ট হয়ে যায় অন্যভাবে সেটা আলাদা হিসেবে, কিন্তু শিক্ষিত করার জন্য পড়াইতে তো পারবে। বাট একটা দিনমজুরের যদি 6টা বাচ্চা 4টাও হয়, তাহলে ধারণা করা যায় ওই 4টার মধ্যে 3টাই কিন্তু আবার ভবিষ্যতে দিনমজুরি হবে। বাট দুঃখের বিষয় এই যে স্লোগানটা দুইটির বেশি নয় একটি হলে ভালো হয়, দেখা যাচ্ছে যাদের টাকা পয়সা আছে, শিক্ষিত, তারাই এটা পালন করছে, আর ওই দিনমজুর বা রিক্সা চালকরা কিন্তু এটা মানছে না। তাহলে এক সময় আমি যেটা ভাবছি যে 30-40-50 বছর পর তাহলে ওরা যেহেতু 2টার বেশি কেন 4-5টা নিচ্ছে, আর শিক্ষিত পাবলিকরা যেহেতু 2টা বা 1টা নিচ্ছে, তাহলে এই দেশে হয়তো বা ওদের সংখ্যাই দিন দিন আরো বাড়বে, কমবে না। তাহলে স্লোগানটা আমার কাছে মনে হয় হওয়া উচিত এখানে, আর তাদের ধরে ধরে ভ্যাসেকটমি করে দেওয়া উচিত। সো বেসরকারি ভাবে লোভ দেখানো হয়, ভাই লুঙ্গি দিব, এবং বিলিভ করো ইট ওয়ার্কস, কাজ করে। একটা লুঙ্গির লোভে অনেক রিক্সাওয়ালা এসে, স্যার ম্যাডাম আমারটা কাইটা দেন, একটা লুঙ্গি দেন, আমারটা কাইটা দেন। বুঝতে পারছো? এবং আমি একটা মজা করে বলি যে এই জিনিসটা এখন কিন্তু সচেতন হচ্ছে, অনেকেই কিন্তু এটা কাইটা ফেলছে, এবং মোটামুটি 2-3টার মধ্যেই বাচ্চা তাদের সীমাবদ্ধ থাকছে। এবং আমি আফসোস করে বলি, হায়, যে তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাপ মায়ের 14তম না কততম সন্তান। তাহলে আমার কাছে মনে হয় এইটা কাটার কারণে আজ বাঙালিরা 13-14টা বাচ্চা দিতে পারছে না। তাহলে আজকে যদি 13-14টা বাচ্চা বাঙালিরা দিত, হয়তো বা কত রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করতে পারতো আবারও। তাহলে আমি দায়ী করব এই দেশে আর রবীন্দ্রনাথ জন্মাচ্ছে না এইটার কারণে। কত না রবীন্দ্রনাথ জন্মাতো, বাট এইটা কাটে ফেলার কারণে আর তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাই না? আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই সেই ভাঁজ ডিফারেন্স, যেহেতু তাকে কাটতে হবে তাই এর দৈর্ঘ্য জানতে হবে। ওকে, তাহলে এই ভাঁজ ডিফারেন্সের কাজ হচ্ছে পরিবহন করা, আর যেহেতু পরিবহন করে সে সামান্য সময় এত বড় রাস্তা পরিবহন হবে, একটু তো জমা রাখবেই। বাট ফাইনালি এই নালীটা যখন আর একটা নালীতে পরিণত হবে, সেই জায়গায় সে একটু ফুলে যায়, বেলুনের মাথা যেমন একটু ফুলে যায় সেই রকম টাইপের। এবং যে কোনো ফোলা অংশকে আমরা বলি অ্যাম্পুলা। অনেক জায়গায় অ্যাম্পুলা আছে। তাহলে ভাঁজ ডিফারেন্সের সর্বশেষ স্ফীত অংশকে বলা হয় অ্যাম্পুলা। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, পুরুষ প্রজনন তন্ত্র। তাহলে ভাঁজ ডিফারেন্সের সর্বশেষ অংশের স্ফীত অংশের নাম হচ্ছে অ্যাম্পুলা। এই ফোলা অংশের, এটা ফোলার কারণ হচ্ছে এই ফোলা অংশে একটা রস আসে একটা থলে থেকে। এই থলে আমরা সবাই জানি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ভেসিকল কথাটার অর্থ থলে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, হ্যাঁ দেখতে পাচ্ছ মনে হয়, রাইট? ভেসিকল মানে হচ্ছে থলে। এবং আমরা বলেছি শুক্রাণুর সাথে 3টা জিনিসের রস, বলি নাই, বলবো সামনে, 3টা জিনিসের রস মিলেই হয় বীর্য বা সিমেন্ট। এর মধ্যে 60% রস এই থলে থেকে আসে। তাই এই থলের নামই কিন্তু নাম হয়েছে সিমেন্ট, কারণ এই থলেটার নামই হচ্ছে সেমিনাল ভেসিকল। তাহলে সিমেন্ট কিন্তু শুধু সেমিনাল ভেসিকলের রস দিয়ে তৈরি হয় না, সেটা অন্যান্য 2টা গ্রন্থির রস দিয়েও তৈরি হয়, কিন্তু এর রসের পরিমাণ যেহেতু সিমেন্টের 60%, তাই একে বলা হয় সেমিনাল ভেসিকল।
তাহলে এই সেই সেমিনাল ভেসিকল, যেখান থেকে রস আসে এসে এখানে যুক্ত হয় দেখে এই জায়গাটাকে একটু স্ফীত করা হয়েছে। এবং এই সেমিনাল ভেসিকল থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, সেটা হলো ফ্রুক্টোজ। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। তাহলে শুক্রাণুর খাবার যদি বলে কি, তাহলে উত্তর হবে ফ্রুক্টোজ। আর মস্তিষ্কের খাবার যদি বলে তাহলে হবে গ্লুকোজ। তাহলে ফ্রুক্টোজ এই সেমিনাল ভেসিকলের ক্ষরণের মধ্যে থাকে, যা শুক্রাণুর চলৎ শক্তি বাড়িয়ে দেয়, শুক্রাণুর চলৎ শক্তি বাড়িয়ে দেয়। এবং এই দুইটা নালী মিলে এই যে একটা নালী হয়, এই নালীটাকে বাংলায় বলে ক্ষেপণ নালী, বিকজ এখান থেকেই জিনিসটা ক্ষেপিত হয়ে আরেকটা জায়গায় চলে যায়। এবং এই ক্ষেপণ নালীর ইংলিশ হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। আমরা সবাই জানি ডাক্ট মানে নালী, আর এই কথাটা অনেকেই ইউজ করে ইজাকুলেশন। ছেলেরা যখন মাস্টারবেট করে বা এমনিতে যখন তাদের বীর্য বা সিমেন্ট বেরিয়ে যায়, এটাকে আমরা বলি ইজাকুলেশন হলো। তাহলে ইজাকুলেশন মানে বের হয়ে যাওয়া। তাহলে ইজাকুলেশন মানে যেহেতু বের হয়ে যাওয়া, কারণ এরপরে সেটা মূত্র নালীতে আসে, আর মূত্র নালীতে আসলে তারপর তো সেটা বের হবেই, তাই এটাকে বলে ইজাকুলেটরি ডাক্ট। জ্ঞানমূলকে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে যে ইজাকুলেটরি ডাক্ট কোন কোন নালীর সমন্বয়ে তৈরি হয়। তাহলে ইজাকুলেটরি ডাক্ট তৈরি হয় সেমিনাল ভেসিকল অ্যান্ড অ্যাম্পুলা, ভাস ডিফারেন্সের শেষ অংশ নিয়ে, মনে থাকবে। তাহলে ইজাকুলেশন মানে বের হয়ে যাওয়া, সো ইজাকুলেটরি ডাক্ট তৈরি হয় এই দুইটার সমন্বয়, সেমিনাল ভেসিকল অ্যান্ড ভাস ডিফারেন্স। এবং সেখান থেকে সিমেন্ট চলে যায় মূত্রনালীতে। ভাইয়া, সেখান থেকে সিমেন্ট চলে যায় মূত্রনালীতে। এবং ছেলেদের মূত্রনালী অনেক লম্বা, 18 থেকে 20 সেন্টিমিটার, যেখানে মেয়েদের মূত্রনালী, মেয়েদের, এটা তো মেয়ে, এটা তো পোলা, মেয়েদের মূত্রনালী 3.5 থেকে 4 সেন্টিমিটার। এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলি সব মেয়ের জন্য। মেয়েরা ভাবছো আজকে তো পুরুষ প্রজননতন্ত্র, আজকে মনে হয় কোনো মেয়ে নাই, তাই না? আজকে সব ছেলে, কোনো মেয়ে নাই, কারণ পুরুষের জিনিস মেয়ে কি পড়বে, রাইট? তো মনে রাখো মেয়েরা, তোমাদের একটা খুব ভালো জিনিস শেখাই, সেটা হচ্ছে যেহেতু মেয়েদের এই মূত্রনালীটা একটু শর্ট, তোমরা জানো যে আমাদের অন্ত্রের একটা অংশ আছে যার নাম কোলন। আমাদের বৃহদান্ত্রের একটা অংশের নাম যার নাম কোলন। এবং এই কোলনের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে যার নাম কোলাই। কোলন থেকে নাম হয়েছে কোলাই, ই কোলাই। অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা মিথজীবিতা সম্পর্ক বিদ্যমান আমাদের কোলনের সাথে, কোলনে আশ্রয় পায়, ভিটামিন দেয়, তাই না? সম্পর্ক বিদ্যমান। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যখন হাগলেই কিন্তু কোলাই বের হয়। তোমরা প্রত্যেকেই দিনে অন্তত একবার করে কোলাইকে টাচ করো সুসু করার সময়, রাইট? তাহলে হাগলেই যে ব্যাকটেরিয়া বের হয় সেটাই হচ্ছে ইকোলাই। তাহলে সবচেয়ে কমন ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই, মনে থাকবে। তাহলে সবচেয়ে কমন ভাইরাস কি? টিটুফাস। যাই হোক, এবং সেই টিটুফাস কমন ভাইরাস এই কমন ব্যাকটেরিয়াকেই অ্যাটাক করে। ওকে, তাহলে হাগলে যে ব্যাকটেরিয়া বের হয় তার নাম হচ্ছে ভাইয়া ইকোলাই। তাহলে ভাইয়া যখন আমরা হাগি, সুচু করার সময় একটা ভুল বিশেষ করে মেয়েদের করা যাবে না। সুচু করার সময় পেছন থেকে সামনে টানা যাবে না, কেননা ছেলেদের যে বহি যৌনাঙ্গ, যদি আমরা পায়খানার রাস্তা, এই যে মনে করো পায়খানার রাস্তা দিয়ে হাগু বের হয়েছে, এই হাগুটার ঠিক উপরেই কিন্তু প্রস্রাবের রাস্তা। এবং মেয়েদের বেলায় প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা তো কাছাকাছি, এবং মেয়েদের তো বহি যৌনাঙ্গ ছেলেদের মতো, কি বলবো, ছেলেদের মতো না। এ কারণে ছেলেরা যদি পেছন থেকে টেনে সামনে নিয়েও যায়, তাহলে মূত্রনালীর যে মাথা, সেই মাথায় এই হাগুর কোনো অংশ ঢোকার চান্স নাই। বাট মেয়েদের বেলায় কিন্তু পেছন থেকে সামনে যদি আনা হয়, তাহলে এই হাগুর ইকোলাই যদি এই মুতুর নালীতে ঢোকে ভাই, তাহলে যে ইনফেকশনটা হবে তার নাম ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা মেয়েদের খুব কমনলি হয়। তাহলে শিক্ষণীয় হচ্ছে ছুচু করতে হবে সামনে থেকে পেছনে, ছুচু করতে হবে, এটা কিন্তু আর জীবনের শিক্ষা। ওকে, তাহলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে মেয়েদের কিন্তু এটা শর্ট এবং ছেলেদের এটা লং। এবং ছেলেদের বেশি কিছু দরকার নেই, একটা দিয়ে 2 কাম সারে, বুঝতে পারছো? একটু ট্রিক্স খাটে। সো ছেলেদের এটা দিয়েই মূত্র বের হয়,
বীর্য বের হয়। সো বীর্যটা জননে অংশ নেয়, আর এটা তো রেচন। এ কারণে ছেলেদের বেলায় এই ইউরেথ্রা বা মূত্রনালীকে বলা হয় রেচন জনন নালী, বাট মেয়েদের বেলায় ফুটা কিন্তু দুইটা আলাদা। ওকে, ছেলেদের বেলায় একটাই রাস্তা, জনন রেচন দুটোই এটা দিয়ে হয়, বাট মেয়েদের বেলায় কিন্তু আলাদা। তো এখন এই যে বিশাল একটা নালী, এই নালীর আবার তিনটা পার্ট, যেটা তোমাদের বইয়ে নাই বা আমি পড়াবো না, একটু হালকা বলি। সেটা হচ্ছে এই জায়গায় যে গ্রন্থি থাকে তার নাম হচ্ছে প্রোস্টেট। ছেলেদের একটা প্রোস্টেট গ্রন্থি থাকে, এবং ছেলেদের এই প্রোস্টেটে কমনলি ক্যান্সার হয়। আবার মেয়েদের আছে সার্ভিক্স, জরায়ু, তাদের আবার সেখানে কমনলি ক্যান্সার হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা ব্যালেন্স করেছে। তাহলে ইজাকুলেটরি ডাক্ট যে ইউরেথ্রায় ওপেন হয়, ইউরেথ্রা মানে মূত্রনালী, সেটা কিন্তু প্রোস্টেটের মধ্যে থাকে, এবং এই প্রোস্টেট থেকে ইম্পর্টেন্ট রস ক্ষরণ হয়। তাহলে মনে রাখবা, ছেলেদের দুইটা জনন গ্রন্থি আছে, তাহলে পুং জনন গ্রন্থি দুইটা, একটা হচ্ছে প্রোস্টেট, পতে প্রোস্টেট, পতে পুষ্টি। তাহলে এই প্রোস্টেট গ্রন্থি থেকে কিছু রস ক্ষরণ হয়, যে রসটা শুক্রাণুকে পুষ্টি দেয়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি জানতে হবে, বইয়ে আছে, এখান থেকে একটা এনজাইম ক্ষরণ হয় যার নাম অ্যালকালাইন ফসফেটেজ, বা আমি আরো যদি বলি অ্যালকালাইন ফসফেটেজ না বলে ইচ্ছা মতো স্টার চিহ্ন দাও, এখান থেকে ক্ষারীয় রস ক্ষরণ হয়। তাহলে এখান থেকে যে রসটা ক্ষরণ হয় সেটা হচ্ছে ক্ষারীয়। প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কেন এই রসকে ক্ষারীয় করলো? তোমরা যারা পরিপাক পড়েছে তোমরা জানো যে মানুষের পিত্ত রস, অগ্নাশয় রস ক্ষারীয়, কারণ অ্যাসিডকে প্রিভেন্ট করার জন্য। এখন কথা হচ্ছে এটাকে ক্ষারীয় বানানো হয়েছে অ্যাসিডকে প্রিভেন্ট করার জন্য, কারণ মেয়েদের যে যোনি, সেই যোনিতে ল্যাকটিক অ্যাসিড তৈরিকারী ব্যাকটেরিয়া থাকে, যেটা অলওয়েজ ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এই কারণে কিন্তু মেয়েদের সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয় না, কারণ যখনই কোনো জীবাণু ঢোকে অ্যাসিড তারে মাইরা ফেলে। তাহলে যখনই মেয়েদের যোনিতে শুক্রাণু ঢুকবে, অ্যাসিড শুক্রাণুরে মাইরা ফেলবে, যাতে শুক্রাণু একটু বাঁচতে পারে। এ কারণেই প্রোস্টেট ক্ষারীয় রস ক্ষরণ করে। এই ক্ষারটা মেয়েদের যোনির ভিতরের যে অ্যাসিড তাকে একটু নিউট্রাল করে দেয়। বুঝতে পারছো? তাহলে মনে রাখবা, পতে প্রোস্টেট, পতে পুষ্টি, এবং এই প্রোস্টেটের সংখ্যা হচ্ছে একটা। তাহলে ইউরেথ্রার যে অংশ প্রোস্টেটের মধ্যে তাকে বলে প্রোস্টেটিক ইউরেথ্রা। তোমাদের বইয়ে নাই, আমি বলছিও না। এখন মনে করো এই অংশটা হচ্ছে ছেলেদের বহি যৌনাঙ্গের একটা অংশ, যেটাকে আমরা শিশ্ন বলি বা পেনিস বলি। তাহলে এই যে বহি যৌনাঙ্গ যেটা দেখছো, এই বহি যৌনাঙ্গের মধ্যে যে ইউরেথ্রাটা থাকে, যেহেতু পেনিস মানে শিশ্ন, তাহলে পেনিস থেকে নাম হয়েছে পেনাইল ইউরেথ্রা। এটা তোমাদের বইয়ে নাই, ভুলে গেলেও চলবে। এবং এই শিশ্নের গোড়ায় দুইটা গ্রন্থি থাকে মটর দানার মতো, এবং দেখতে 60 ওয়াটের বাল্বের মতো লাগছে। মজার বিষয় হলো, নামটা খেয়াল করো, দেখতে লাগছে বাল্বের মতো, বাল্ব থেকে বাল্বো, আর যুক্ত আছে ইউরেথ্রার সাথে। তাহলে বাল্বের মতো দেখতে, তাই বাল্বো, আর ইউরেথ্রার সাথে যুক্ত আছে, তাই এর নাম হয়েছে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। তাহলে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি হচ্ছে দুইটা, বাট প্রোস্টেট গ্রন্থি হচ্ছে একটা। আমি আবারও বলছি, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি হচ্ছে ভাইয়া দুইটা, আর প্রোস্টেট গ্রন্থি কিন্তু একটা। এই বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি বিজ্ঞানীর নামে নাম হয়েছে কাউপারের গ্রন্থি। এবং আমার সাথে সাথে বলো কাউপার, কা, কা থেকে কাস, বলো কা থেকে কাস, মিউকাস। ভুল করবা না ভাইয়া, কারণ এই শুক্রাণু যখন মেয়েদের জননাঙ্গে প্রবেশ করবে একটু পিচ্ছিল হওয়ার দরকার আছে মেয়েদের যোনিপথ। সো এই যে মিউকাস, কাউপারের গ্রন্থির মিউকাস, এই মিউকাসটাই কি করে? পিচ্ছিল। তাহলে মনে রাখো, পতে প্রোস্টেট, পতে পুষ্টি দেয় এবং পিএইচ বাড়ায় দেয়, এবং পতে প্রোস্টেট, পতে পুষ্টি, পতে পিএইচ বাড়ায় দেয়। আর বাল্বো ইউরেথ্রাল, এর নাম কাউপার, সে কাস ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে, যেটা পিচ্ছিল করে। বলো যেটা কি করে? পিচ্ছিল করে। এখন একটা প্রশ্ন আসবে সংখ্যা, এখন একটা প্রশ্ন আসবে সংখ্যা। সো মনে রাখো, এখানে এইখান থেকে শুরু করে ইজাকুলেটরি ডাক্ট পর্যন্ত যা এঁকেছি, এই পাশেও ভাইয়া তাই থাকে, এই পাশেও ভাইয়া তাই থাকে। এর উপরে তো মূত্রথলি, সেটা তো অন্য পার্ট, এখানেও ভাইয়া তাই থাকে। এই তাহলে বলো, আমাদের শুক্রাশয় কয়টা? দুইটা। সেমিনিফেরাস নালিকা এপিডিডাইমিস কয়টা? দুইটা। ভাস ডিফারেন্স কয়টা? দুইটা।
অ্যাম্পুলা কয়টা? দুইটা। সেমিনাল ভেসিকল কয়টা? দুইটা। ইজাকুলেটরি ডাক্ট কয়টা? দুইটা। ইউরেথ্রা কয়টা? একটা। তার তিনটা পার্ট, একটা। প্রোস্টেট কয়টা? একটা। বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি কয়টা? দুইটা। বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি কয়টা? দুইটা। তাহলে সিকোয়েন্স পড়বা, পরীক্ষা আসছিল কোনটার পর কোনটা, একবার রিভাইজ করি। সেমিনিফেরাস, সবাই বলো, সেমিনিফেরাস নালিকা, রেটি টেস্টিস, ইফারেন্স, এপিডিডাইমিস, ডিফারেন্স, অ্যাম্পুলা, সেমিনাল ভেসিকলের নালী, মিলে হয় ক্ষেপণ নালী, তারপর ইউরেথ্রা, তারপর কোথায়। সো আমার একটা মজার জিনিস মনে পড়ে, আমাদের মেডিকেলে এই মেল যে স্পার্ম তো মেলেরই ভাই, স্পার্মের পাথওয়ে আসে, এবং আমার একটা জন্মের শিক্ষা হয়েছে, তো বইয়ে কি লেখা আছে জানো? তো স্পার্মের পাথওয়ে ভাইভাতেও জিজ্ঞেস করে টিচাররা। যদি কোনো মেডিকেল স্টুডেন্ট শুনে থাকো ফার্স্ট প্রফেট, আমি একটু সতর্ক করে দিতে চাই ভাই, এই ভুল করিও না। সেটা হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন করছে আমার এক ফ্রেন্ডকে, আমি ছিলাম তার পরেই, তো ওই ফ্রেন্ডকে প্রশ্ন করেছে যে স্পার্মের পাথওয়ে বল। সে সুন্দর করে বলছে ম্যাম এটা 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 এটা। ইউরেথ্রা যখন আসছে, ভাই তুই স্টপ যা, কিন্তু সে স্টপ যায়নি। সে বলেছে স্পার্ম এখান থেকে এখানে এবং ইউরেথ্রা থেকে মেয়েদের যোনিতে চলে যাবে। টিচার গেল খেপে, এই স্পার্ম কি তোমার এখন কি মেয়েদের যোনিতে চলে গেছে? আমি বলে দেই, আমি রাজশাহী মেডিকেলের কিছু একটা পরীক্ষা নিয়েছি রিটেন, যদি কেউ শুনে থাকো ভাই, তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, তোমরা একই কাজ করেছো, বইয়ে আছে, কিন্তু খবরদার, তোমাকে স্পার্ম পাথওয়ে বলেছে, স্পার্ম নরমালি এখান থেকে এসে এখানে যায়, এখন সেটা টয়লেট ওয়াশরুম কই যায় ভাই তোর লেখার দরকার নাই ভাই, বেরিয়ে যায়, শেষ। তুমি টয়লেটে ছাড়ো, কোথায় ছাড়ো, তোমার ব্যাপার, তুমি কেন মেয়েদের ওটাতে এখনই দিয়ে দিবা? নেভার ভাই। ওই ছেলে সাথে সাথেই ফেলা, কোনো প্রশ্ন তাকে করা হয়নি। সো এইটা তোমাদের বইয়ে ভুল আছে। যদি টোটালি বলে যে মেল থেকে স্পার্ম পাথওয়ে একদম ফার্টিলাইজেশন পর্যন্ত বলো, তখন তুমি মেয়েদের যোনিতে দিয়ে সেটা একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাও ভাইয়া, নো প্রবলেম। কিন্তু নর্মালি স্পার্ম পাথওয়ে ভাই এখানেই থেমে যাওয়া, ফাইনালি লিখবা এক্সিট। কোথায় এক্সিট লিখিস না ভাই, কোথায় এক্সিট লিখিস না। মেডিকেল স্টুডেন্টের জন্য এই কথাটা বলছি, বাট ইন্টারমিডিয়েটের পোলাপাইন এই পর্যন্ত জানলেই হবে। তাহলে আমরা এই যে এখন যেটা পেনিস পড়বো বা শিশ্ন পড়বো, এই শিশ্ন আর ওই যে থলি, এই দুইটা হচ্ছে ভাইয়া বহি যৌনাঙ্গ। শিশ্ন আর এই থলি, এই দুইটা ভাইয়া বহি যৌনাঙ্গ। এবং মেয়েদের বেলায় যেটা বহি যৌনাঙ্গ, সেটাকে বলে ভালভা। আজকে একটু তোমাদের হিন্টস দিয়ে দিই, আমাদের স্যার বলতো, অর্থাৎ মেয়েদের বেলায় যেটা বাইরে থেকে দেখা যায় সেটাকে বলে ভালভা, এবং এই ভালভার ইনার একটা মিনিং আছে। আমাদের স্যার বলতো ইটস ভেরি আগলি লুকিং বাট ভেরি অ্যাট্রাকটিভ। সো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো, এই সেই ভালভা, ভেরি আগলি লুকিং বাট ভেরি অ্যাট্রাকটিভ কি জিনিস আমরা দেখবো। বাট ছেলেদের বহি যৌনাঙ্গ থেকে দুইটা কথা, একটা হচ্ছে এই শিশ্ন আর একটা হচ্ছে স্ক্রোটাম বা অন্ডথলি। শিশ্ন থেকে যেটা মনে রাখতে হবে, তোমরা অনেক জায়গায় রেক্টো শব্দটা ভাইয়া শুনে থাকবা, যেমন চোখের সোজা সোজা মাসেলকে বলে রেকটাস। রেকটাস কথাটার অর্থ হচ্ছে সোজা ভাইয়া, রেকটাস কথাটার অর্থ হচ্ছে সোজা। তো যখন শিশ্ন সোজা হয় তখন এটাকে আমরা বলি ইরেকশন। রেক্টো মানে যেহেতু সোজা, সো ইরেকশন। এবং এ কারণে এটাকে দৃঢ় করতে যে পেশির দরকার হয় তার নাম হয়েছে ইরেকটাইল পেশি। কথাটা কি বুঝতে পারছো কেন এর নাম ইরেকটাইল? এবং এই ইরেকটাইল পেশির দুইটা নাম আছে, কর্পোরা ক্যাভার্নাস আর স্পঞ্জিওসাম। জাস্ট নাম দুইটা পড়লে পড়তে পারো। এন্ড লাস্ট ওয়ান, এর সামনে মুসলমানের ঠিক আগে একটা জিনিস থাকে, সেই জিনিসটা মুসলমানের সময় কাইটা ফেলানো হয়। এই জিনিসটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো প্রিপিউস। তাহলে প্রিপিউস, অন্য ধর্মাবলম্বী লোকরাও এটা কিন্তু কাটে, কারণ এটা যদি না কাটে এর মতো অনেক ম্যাগট ট্যাগট জীবাণু টিবাণু থেকে এটা কিন্তু ক্ষতি হবে, এ কারণে এটা কিন্তু অবশ্যই কাটতে হবে। তো এটাই আমরা মুসলমানের সময় কেটে ফেলি, যার নাম প্রিপিউস। একদিন কি হয়েছে, কারণ আমি পড়ছিলাম, তো আমার ফ্রেন্ডের সাথে, আমার রুমমেটের সাথে স্টাডি করছি। আমার রুমমেটের নাম হচ্ছে শাহিদ ইস্তিয়াক। তো সে তার কলমটার এইটা রাইখা দিছে, পড়তে পড়তে লিখছিল, রেখে তার বিছানায় গেছে। পড়ছি আমার বলে, ফাহাদ প্রিপিউসটা দে।
এই ফাহাদ প্রিপিউস চা দে। এই শালা কি কস, প্রিপিউস দিব মানে? তো যেহেতু এই জিনিসের এইটুকু প্রিপিউস, ওই শালা যে এই জিনিসের এইটার নাম রাখছে প্রিপিউস, তাকে জানে কোথায় এই যে প্রিপিউস দে। তো যাই হোক, এই প্রিপিউস যাতে ভুল না হয় ভাই, এটা কাইটা ফেলাটা উপকারের জন্য। ওকে, তাহলে এই হচ্ছে ভাইয়া শিশ্ন নিয়ে পড়া। আর স্ক্রোটাম, এই অন্ডথলি একটাই, এবং এখানে 5টা পেশি স্তর আছে, 5টা আছে পেশি, এই কথাটুকু মনে রাখলেই হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের পুরুষ প্রজনন তন্ত্র। আমরা কোনো হরমোনাল ক্রিয়া আলোচনা করিনি, এবং এর ভেতরে একটা ছোট্ট জিনিস বলি, তোমরা জানো এটা পরীক্ষায় আসে, একটা সুন্দর জিনিস বলি, অনেকেই এটা বোঝো না। মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি অনেকই আছে। মিশ্র গ্রন্থি মানে যে গ্রন্থি এনজাইম বা রস, হরমোন দুটোই ক্ষরণ করে, তাকেই বলা হয় মিশ্র গ্রন্থি। তো আমরা মনে রাখাই যে নামের শেষে শয় থাকলে মিশ্র গ্রন্থি, কারণ তোমাদের বইয়ে মিশ্র গ্রন্থির এক্সাম্পলে 3টা শয়ের কথা বলা আছে, শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়। এখন পিত্তাশয়, মলাশয়, মহাশয়, জলাশয়, এই আবার ভাইবো না। তাহলে এই যে অগ্নাশয় কেন মিশ্র, কারণ তার এনজাইম হরমোন আছে, এটা আমরা সবাই জানি। তাহলে শুক্রাশয় কেন মিশ্র, কারণ এই যে সে শুক্রাণু তৈরি করছে, এই শুক্রাণু এটা তো রসের মধ্যে রস মানে বীর্য ক্ষরণ করছে, এই রস ক্ষরণটাই হচ্ছে তার বহিঃক্ষরা পার্ট। মনে থাকবে। তাহলে হয় শুক্রাশয় মিশ্র, বিকজ সে যে এই জিনিসটা ক্ষরণ করে সেটা বহিঃক্ষরা, আর সে যে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে, যেহেতু এটা হরমোন টেস্টোস্টেরন, এটা হচ্ছে ভাই অন্তঃক্ষরা। তাহলে মাইন্ড ইট, পরীক্ষায় যদি আসে শুক্রাশয় কেন মিশ্র, কারণ তার বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুটোই আছে। অন্তঃক্ষরা অংশ থেকে হরমোন ক্ষরণ হয় যার নাম টেস্টোস্টেরন, বহিঃক্ষরা অংশ থেকে রস ক্ষরণ হয় যার মধ্যে শুক্রাণু থাকে। এবং যেটা ইম্পর্টেন্ট শুধু বলে দেই, একটা বিজ্ঞানীর নাম লিডিক, এই সেই লিডিক কোষ, সেটা শুক্রাশয়ের মধ্যেই থাকে। এটাকে আবার ইন্টারস্টিশিয়াল কোষও বলে, এটা লাগবে, ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিগো বলে। সেখান থেকেই টেস্টোস্টেরন ক্ষরণ হয়। আর শুক্রাণু ক্ষরণ হয় এই যে সেমিনিফেরাস নালিকার গায়ে জনন মাতৃকোষ, জার্মিনাল এপিথেলিয়াম আছে, সেই জনন মাতৃকোষ থেকে শুক্রাণু ক্ষরণ হয়। তো এই হচ্ছে আমাদের পুং জনন তন্ত্র। আশা করি ভাইয়া তোমরা বুঝতে পেরেছো। আমি অনেকক্ষণ তোমাদের কমেন্ট পড়ি না, এখন যার যত ইচ্ছা আমি চলে যাব ভাইয়া। কয়টা বাজে আল্লাহ জানে, আমি টাইম দেখি নাই, কারণ আমার টপিক ছিল পুরুষ প্রজনন তন্ত্র। 10:30 পার হয়ে গেছে। এর কারণ হচ্ছে একদিনে সবকিছু দেওয়া যাবে না। তোমরা কিন্তু পড়বা, তুমি যদি চোখ বন্ধ করে যদি অবজার্ভ করো, আমি আজকে যত কথা বলেছি অনেক কিছু কিন্তু তোমরা শিখতে পারবা ইনশাল্লাহ, যদি এইটাকে ধারণ করতে পারো। ওকে, তাহলে তোমাদের মনের যার যত কথা তোমরা একটু বলতে থাকো। হ্যাঁ মোহাম্মদ মিনহাজ, ডাক্তার হও ইনশাল্লাহ। যা এখন আমি পড়াচ্ছি ফার্স্ট ইয়ারে গিয়ে সেগুলো হাতে ধরে ধরে তোমরা দেখবা ইনশাল্লাহ, সমস্যা নেই, ডাক্তার হও। ঠিক আছে, 1 ঘন্টা কথা ছিল, অনেক টাইম হলো। আমার সেকেন্ড ইয়ারের ক্লাস ছিল আজকে, কি যে হবে। তো ইনশাআল্লাহ যেহেতু 1000 স্টুডেন্ট তোমরা লাইভ করেছো, তাহলে আমি কথা দিয়েছিলাম 1000 বাচ্চা দেখলে, আমি এটা জীবনেও ভাবি নাই, যেহেতু 200-300 জন বা 400 জন ম্যাক্সিমাম হয়, আমি বলেছিলাম 1000 হলে যে আরেকটা ক্লাস নিব। তাহলে এখন আমাকে আসতেই হবে নেক্সট দিন ভালভা নিয়ে, এবং লিখে জানাও ভালভার ইনার মিনিংটা কি। এবং আমি তোমাদের কমেন্ট দেখে আজকে চলে যাই, এবং ঠিকঠাক যেহেতু ক্লাস শেষ, তোমাদের প্রিপিউসকে ভাইয়া একটু জায়গা মতো রেখে দাও, ভাইয়া, প্রিপিউসকে রেখে দাও। আর তো আমার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা এর আগের দিনও ক্লাস নেয়নি, তোদের এই ক্লাসটা আমি কালকে রাতে নেই ভাই, মাফ করে দে ভাই। আজকে আর কত ক্লাস করবি? অনেকেই যে শ্রাবণী, কত ক্লাস করবি ভাইয়া? কি হয়েছে? আমার বউ কি কমেন্ট করে? আমার বউ ক্লাস করলো নাকি? হাই খোদা, তুমি কেন আইছো? হ্যাঁ, ছি, আস্তাগফিরুল্লাহ। এই আদিয়াত, ডিম্বাশয়ের বহিঃক্ষরা হচ্ছে ডিম্বাণু, আর অন্তঃক্ষরা হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। আর অগ্নাশয়ের যে অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, কত এনজাইম, আর হরমোন, ইনসুলিন, গ্লুকাগন। বোঝো নাই ব্যাপারটা? যাক মাশাআল্লাহ, এখন 863 জন আছো, মানে খুব ভালো। আমি ইনশাল্লাহ, আমিও আগ্রহ পেলাম, নেক্সট দিন আমি ইনশাল্লাহ স্ত্রী প্রজনন তন্ত্রের একটা ভালো ধারণা দিব, এবং এখান থেকে অনেক কিছুতে যাব আমরা। এই ওয়ার্ডগুলোতে একটা আরেকটার সাথে রিলেটেড ভাই, এভাবে পড়লেই না বায়োলজি মজা লাগবে। তো বেস্ট অফ লাক, ভালো থেকো সবাই।
আল্লাহ হাফেজ। কারো সমস্যা নাই? নাইম, নোমান, কাউসার, আমি পিডিএফ দিয়েছি 240টা প্রশ্ন। তোমরা যারা 1100 বাচ্চা দেখেছো শুরুতে কমেন্ট করো, 1100 বাচ্চাকেই পিডিএফটা দেওয়া হবে। পুরো অধ্যায়ের পিডিএফ আমি দিয়ে দিয়েছি এবং আরো কিছু ভবিষ্যতে নেক্সট দিনও আমি শেয়ার করব অন্য কিছু, তোমরা যাতে উপকৃত হও ইনশাআল্লাহ। তনয় 2 কে হোক ভাই, তুই অন্তত আর যাতে বলিস না তোর জিনিসটা ভেতরে ভাই, ভাই তোর জিনিসটা কিন্তু বাইরে, এটা মনে রাখিস তুই। আরে তোদের আমি এই অধ্যায় শুরু করবো, হ্যাঁ, পোলাপাইনদেরকে না শিখালে আর যা হয়। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ, গুড নাইট, টাটা, বাই বাই। আসছি সামনে ভালভা নিয়ে। আল্লাহ হাফিজ।